বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে আমরা একটা প্রজেক্ট সেটআপ দিছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে রিয়াক্ট জেসি আমাদের দিছে, ঠিক আছে, অন্য কেউ দেয় নাই। এটা রিয়াক্ট জেসির প্রজেক্ট, এটা চলতেছে নোড জেস এর মাধ্যমে। মানে নোড জেস এই সার্ভারটাকে হ্যান্ডেল করতেছে। এটার সুবিধা কি, আমরা নোড জেস এর বিভিন্ন প্যাকেজ ইনস্টল দিতে পারতেছি। আমরা চাইলে রিয়াক্টের যে কোনো প্যাকেজ, মানে আমরা তো এখানে রিয়াক্ট নিয়ে কাজ করবো, নোড নিয়ে কাজ করবো, যাই হোক। তো আমরা চাইলে রিয়াক্ট অথবা নোড যে কোনো একটা প্যাকেজ আমরা এখানে ইনস্টল দিতে পারি, সেগুলোকে ইউজ করতে পারি, এখানে যে মডিউলার ওয়েতে কাজ করতে পারি। রিয়াক্ট করবে কি, নোডজেস করবে কি, সঠিকভাবে একটা বান্ডেল করে আমাকে ওই যে ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিবে। মানে ও তো একটা সার্ভারের মধ্যে ইন্ডেক্সটাকে রান করতেছে, নোডজেসটা। তো করবে কি, ওই সার্ভারটা ইন্ডেক্সের মধ্যে বান্ডেল করে এই সকল রিয়াক্ট জেস এর যে ফাইলগুলো পাঠিয়ে দিবে। তারপরে সেটা রান করতেছে ব্রাউজারে। কিন্তু আমার যেহেতু নোড জেস সার্ভারের মাধ্যমে হচ্ছে, যার কারণে আমি অনেক ফ্যাসিলিটি পাচ্ছি। তো সবাই এটাই করে, ঠিক আছে? এটা ছাড়া কেউ যে ওইভাবে সিডিএন দিয়ে কল কেউ করে না, এটা ব্যাড প্র্যাকটিস। কারণ হচ্ছে একটা স্ক্রিপ্টের মধ্যে সব লেখা, এগুলো আসলে ঠিক না, ঠিক আছে? এরকম মডিউলার ওয়েতে কাজ করা, আমাদের কোনো প্যাকেজ লাগতে পারে, আমাদের রিয়াক্টের কোনো ফ্রেমওয়ার্ক লাগতে পারে। রিয়াক্টেরও কিন্তু ফ্রেমওয়ার্ক আছে, যেমন নেক্সট জেএস। আবার রিয়াক্টের অনেক কিছু আছে, যেমন কোড ইনপুট দেওয়ার জন্য লাইব্রেরি আছে। আবার ধরেন একটা বাটন ডিজাইন করার জন্য সুন্দর সুন্দর লাইব্রেরি আছে। এগুলো তো আপনি আর ওই সিডিএন দিয়ে ইউজ করতে পারবেন না। এই জন্য আপনাকে এরকম একটা প্রজেক্ট মেনটেন করতে হবে। এটা আমরা গত ক্লাসে দেখছি। তো আবার একটু সামারি করলে দেখা যাচ্ছে যে সার্ভারে লেখা আছে যে স্টার্ট স্ক্রিপ্টের মধ্যে রিয়াক্ট স্ক্রিপ্ট স্টার্ট, এ মূলত কি করে, এ সকল এই যে আমাদের সকল যে রিয়াক্ট কোর্স যা যা আমরা করছি, মূলত এটা একটা সার্ভার। এটা যখন আমি অন করি, আমি অন করলাম, দেখো ইয়ার্ন, আমরা ইয়ার্ন প্যাকেজ ইউজ করছি, এনপিএম ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইয়ার্ন স্টার্ট যদি আমরা দেই, তাহলে এই স্ক্রিপ্টটা রান হবে। হয়ে গেল, নাকি ইয়ার্ন দেইনি আমরা, আমরা এনপিএম দিচ্ছি, এনপিএম স্টার্ট। আচ্ছা, ইয়ার্ন আমাদের এখন নাই। কি হলো? কি বলতেছে? ও, আমরা এখনো মান স্ট্যাক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের মধ্যে ঢুকে আছি, ঠিক আছে? খেয়াল করেন কেন আমাদের হচ্ছে না। আমাদের এই ফোল্ডারের মধ্যে ঢুকে থাকতে হবে, আমরা এই ফোল্ডারের মধ্যে কিন্তু নাই। সবকিছু কিন্তু এই ফোল্ডারের মধ্যে নাই, আছে এই ফোল্ডারের ভিতরে। এই জন্য আর এক ধাপ ঢুকতে হবে। সিডি, সিডি দিলে ওর মধ্যে ঢুকে যায়, এই যে ট্যাব দিলে পুরোটা ফিল আপ হয়ে যাবে। এই, তাহলে ওর মধ্যে ঢুকলাম। এখন আমি আপনি ইয়ার্ন স্টার্ট দিতে পারবো। দিলে এই স্ক্রিপ্টটা রান যখন হবে, তখন নোড.জেএস একটা লোকাল হোস্ট 3000 একটা সার্ভার তৈরি করবে, যে সার্ভার পড়া শুরু করবে এখান থেকে, ঠিক আছে? এই যে index.js থেকে পড়া শুরু করবে। এটা হচ্ছে সবচেয়ে মাদার ফাইল, এই যে স্টার্ট হলো। এই যে স্টার্ট হচ্ছে, এই যে আমাদের সার্ভার তৈরি হয়ে গেল। এতে সুবিধাটা কি, আমরা আমাদের কাজ যখনই করতে থাকবো, এখানে ওটা চেঞ্জ হতে থাকবে। এইটা এই জন্য রিয়াক্ট আমাদের এটা দিছে। মানে আপনি যখনই কাজ করবেন, সাথে সাথে এখানে চেঞ্জ হবে, কোন একটা কাজ করলে এখানে চেঞ্জ হবে। মানে আমি কাজ করবো আর লাইভ দেখবো। মানে এই যে ডেভেলপার এক্সপিরিয়েন্স ভালো হচ্ছে, এই সব কিছু কিন্তু হয়েছে কেন, রিয়াক্ট আমাদের সকল প্যাকেজ মিলে একটা কম্বো তৈরি করে দিয়েছে, ঠিক আছে? এর ভিতরে এখন এখানে আমাদের বেবেল লাগতেছে না, বেবেলও এর মধ্যে ইনক্লুড করা আছে অটোমেটিক। মানে রিয়াক্টের জন্য যা যা লাগে সবই এর মধ্যে ইনক্লুড করা আছে। রিয়াক্ট স্ক্রিপ্ট, রিয়াক্ট ডম, রিয়াক্ট সিআরএ টেমপ্লেট, অনেক কিছুর মধ্যে আছে। আপনি যদি এই যে নোড মডিউলের মধ্যে দেখেন, এই যে নোড মডিউল কত প্যাকেজ ইনস্টল করে দিচ্ছে, মানে নিজে নিজে, ঠিক আছে? এগুলো কিন্তু মানে আমাদের ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স ভালো করতেছে। সব আমাদের বোঝা থাকে, দেন বেবেল আছে, দেখছেন? এগুলো কিন্তু আমাদের আর ইনক্লুড করতে হয় নাই। তারপর ক্যামেল কেস, সিজিএস, তারপর বিভিন্ন কমান্ড, বিভিন্ন যে সেশনে যে আমরা যে লিখতে গেলে যে সাজেশন দেয়, এগুলো কিন্তু এর মধ্যেই আছে। যে কোন একটা ইন্টেলিজেন্স সব এর মধ্যে আছে, ঠিক আছে? এসব দিয়ে দেওয়ার কারণে হচ্ছে কি, আমি এখন মানে আমার কোড রিডার যে বুঝে গেছে যে আপনি কি নিয়ে কোড করতেছেন, ঠিক আছে? এটা হলো বিষয়। এগুলো তো আপনি হাতে করতে পারতেন না। তো এগুলো রিয়াক্ট আমাদের করে দিচ্ছে, এই যখন আমরা এনপিএক্স ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ দিছি। তো এখন ইন্ডেক্স জেএস কে রান করতেছে প্রথম, তাহলে ইন্ডেক্স কে আপনাকে দেখতে হবে এখানে কি আছে। এখানে রিয়াক্ট ইনক্লুড করা আছে, এখানে রিয়াক্ট ডম ইনক্লুড করা আছে। তার মানে index.js এর গোটা ফাইলের মধ্যে আমরা এই দুইটা অ্যাভেলেবেল পাবো। এটা হচ্ছে মডিউলার সিস্টেম ইম্পোর্ট করা হয়েছে, দেখছেন? রিয়াক্ট থেকে, রিয়াক্ট ডম থেকে। এটা করতে গেছে নোড মডিউল থেকে আসছে। চাইলে আমরা নিজেদের যদি করা থাকে, নিজেদের ফোল্ডারটা এখানে দিয়ে দিব। আর নোড মডিউল থাকলে শুধু এরকম নাম লিখলে হয়ে যায়। এটা হচ্ছে স্টাইল। তো এটা যদি নোড মডিউল থেকে আসছে, এটা এভাবে লিখছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাইল থেকে, দেখছেন? এই যে ডট স্ল্যাশ ইন্ডেক্স। এটা কিন্তু এইটা এইভাবে লিখতে পারতো, এটা কিন্তু এটা করে নাই। কারণ কি, এটা হচ্ছে নোড থেকে আসছে। এটা এটা এই জন্য এটা লেখার দরকার নেই, কিন্তু এইটা কিন্তু লিখতে হবে। এই যে এটা আমাদের এই ফোল্ডার এখানে আছে, এই যে বরাবর, এই জন্য ডট দিয়ে ইন্ডেক্স সিএস। তাহলে এই সিএসএস টা আমাদের এই ইন্ডেক্স এর মধ্যে পাওয়া যাবে।
ঠিক আছে, অ্যাপ কে নিয়ে আসছি, তাহলে অ্যাপের মধ্যে যেহেতু অ্যাপ কে নিয়ে আসছি তার মানে ডট অ্যাপ থেকে আসছে, তাহলে এখান থেকে আসছি, তাহলে এই অ্যাপ নামে যে কম্পোনেন্টটা আছে সেটা চলে আসবে এর মধ্যে। তো এই অ্যাপের মধ্যে আমরা কি করছিলাম, সিম্পলি একটা রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট লিখছি, দেখছেন, ফাংশন অ্যাপ রিটার্ন, একটা জেএসএক্স রিটার্ন করছে, মানে জেএসএক্স টাই তো আলটিমেটলি লাস্টে যায় এইচটিএমএল হবে, তাই তো। তো ডিভ রিফার এটাকে এক্সপোর্ট করে দিলাম, তাহলে এই কম্পোনেন্টটা বের হয়ে গেল এখান থেকে, এখানে সেটাকে আমি ধরলাম। তারপর লাস্টে কি করলাম, রুট তৈরি করলাম। আমরা জানি রিয়াক্ট ডট ডট ক্রিয়েট রুট দেওয়ার পরে কি করতে হয়, ওই ধরার পর যে অবজেক্টটা, যখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি রুট দিলাম, তখন আমাদের এই এলিমেন্টটাকে রুট এলিমেন্টটাকে ধরে ফেললো এইটুকের মধ্যে। তারপর ওই ধরা এলিমেন্টটা যদি ক্রিয়েট রুটের মধ্যে পাস করা হয়, তাহলে একটা রুট তৈরি হয়, যে রুটের আমরা আবার রেন্ডার মেথড কল করে যেটা পেস্ট করে দিব অ্যাপটা, সেটা এখানে দেখাচ্ছে। তাহলে অ্যাপের মধ্যে আমাদের আছে রিফাত জেএসএক্সটা, ওইটা এখানে দেখাচ্ছে। তাহলে এইটা হলো আমাদের বেসিক স্ট্রাকচার। আমরা যখন একটা ক্রিয়েট করবো আমরা সব রিমুভ করে দিব, গত ক্লাসে দেখছি আমরা কিন্তু সব নিট এন্ড ক্লিন করছি, খালি আমাদের আর কিচ্ছু নাই, শুধু অ্যাপ আর অ্যাপের মধ্যে একটা ফাংশন বোঝার সুবিধার্থে। আচ্ছা, এই তো এই আপনাদের গেল। তো এখন আমরা আস্তে আস্তে একটু ডিপে যাই, যে ফাংশনাল কম্পোনেন্ট আমরা লিখতে পারিনি, কারণ এটা আমরা প্রথম ক্লাসে যে এইচটিএমএল এর মধ্যে যখন করছিলাম তখনই দেখাইছি, তখনই কিন্তু বলে দিচ্ছি যে এই যে এটা একটা ফাংশনাল কম্পোনেন্ট, এই যে ফাংশনাল কম্পোনেন্টটাই তো এভাবে লেখে, তাই না, বড় হাতের এ দিয়ে, তাহলে রিয়াক্ট বুঝে যায় এটা একটা কম্পোনেন্ট। আচ্ছা, ফাংশনাল কম্পোনেন্ট না লিখে ক্লাস কম্পোনেন্টও কিন্তু লেখা যায়। আপনার এই যে এখন আসছে বেসিক জাভাস্ক্রিপ্ট, ওই যে আগে আপনাদের একদম ফাউন্ডেশন স্ট্রং করে দিয়ে আসছি, এখন কিন্তু আপনাদের প্রবলেম হবে না। এই জিনিসগুলো যখন মানে মানুষের রিয়াক্ট শিখতে আসে, মানে জাভাস্ক্রিপ্ট না জেনে লাভ দিয়ে চলে আসে, ওরা কিন্তু বুঝে না, এগুলো না বুঝেই শেখে, ঠিক আছে। আপনারা হচ্ছে বুঝদার মানুষ, আপনারা কিন্তু দেখেন, খেয়াল করেন, আপনারা এটা জানেন, যদিও এটা রিয়াক্টের কম্পোনেন্ট, কিন্তু আপনারা জানেন জাভাস্ক্রিপ্টের মধ্যে যদি কখনো বড় হাতের ফাংশন লেখা হয় হাত দিয়ে, তাহলে ওটা কিন্তু হয়ে যায় কনস্ট্রাক্টর ফাংশন। এটা কিন্তু আপনারা শিখে আসছেন, এই দেখেন, এই যে অ্যারে একটা কনস্ট্রাক্টর ফাংশন, অবজেক্ট একটা কনস্ট্রাক্টর ফাংশন, তাই না, এগুলো কিন্তু আমরা তৈরি করছি, আবার আমরা নিজেরা বানাইতে পারতাম এই যে বড় হাতের দিলে। তাহলে আপনি খেয়াল করেন, যদিও এটা রিয়াক্ট কম্পোনেন্ট, কিন্তু র জাভাস্ক্রিপ্টের ভাষায় এটা কিন্তু একটা কনস্ট্রাক্টর ফাংশন, দেখছেন, যে বড় হাতের এ দিয়ে শুরু। তাহলে কনস্ট্রাক্টর ফাংশনের কাজ কি, শেষে একটা অবজেক্ট তৈরি করবে, তাই না, ওখানে তো আমরা জাভাস্ক্রিপ্টে দেখছি। তাহলে কনস্ট্রাক্টর ফাংশন অবজেক্ট তৈরি করবে, এইটা আমরা কখন শিখছিলাম, ইনহেরিটেন্স দেখার সময়, যে তখন আমরা দেখছিলাম যে কনস্ট্রাক্টর ফাংশনের একটা মেথড আছে প্রোটোটাইপ, যার মধ্যে ঢুকাই দিলে ওই ফাংশন দিয়ে যত অবজেক্ট হবে তার সবার মধ্যে কি পাওয়া যাবে, ওই মেথডটা অ্যাক্সেস পাওয়া যাবে। এটা কিন্তু আমরা ওখানে দেখছিলাম। তো আপনি খেয়াল করেন, রিয়াক্ট কিন্তু ওইটাকে ইউজ করতেছে, মানে আমরা ভাবতেছি রিয়াক্ট মানে আহামরি কিছু করে ফেলতেছে না, রিয়াক্ট কিন্তু ওই কনস্ট্রাক্টর, এটা কিন্তু একটা কনস্ট্রাক্টর ফাংশনই মূলত। রিয়াক্ট কতটুকু করছে আমি বলি, রিয়াক্ট কতটুকু করছে, এই যে আমাদেরকে যে রিটার্নের মধ্যে যে এইচটিএমএলটা যে রিটার্ন করলাম বা জেএসএক্স, এইটা তো আপনি জাভাস্ক্রিপ্টে করতে পারতেন না। তো রিয়াক্ট আমাদের এই ব্যবস্থাটা করে দিয়েছে। কিন্তু দেখেন, আপনার এতটুকু কিন্তু সেই র জাভাস্ক্রিপ্টে রয়ে গেছে, ঠিক আছে, মানে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টে লিখলাম, আমরা কিন্তু রিয়াক্ট লিখি নাই, লিখছি জাভাস্ক্রিপ্ট। শুধু এই কাজটা রিয়াক্ট আমাদের ম্যাজিক্যালি করতেছে, জেএসএক্সটা। এটা কিন্তু মানে একটা জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল লেখার একটা অদ্ভুত বিষয়, তাই না, এটাই জাভাস্ক্রিপ্ট রিয়াক্ট করতেছে। আচ্ছা, গেল। তাহলে যেহেতু এটা একটা কনস্ট্রাক্টর ফাংশন, তার মানে কি, এটা আলটিমেটলি ফাইনালি তৈরি করবে একটা অবজেক্ট, তাই না, এটাই তো আমরা জানি। তো রিয়াক্ট এই অবজেক্টটা যে তৈরি করে, ঠিক আছে, এইটাকে আমরা বলতেছি ভার্চুয়াল ডম, ঠিক আছে, এটা মনে রাখেন। এখন অনেকে বলতে পারে যে ভার্চুয়াল ডম আবার কি, যেমন ধরেন আমরা এইটা যে এইচটিএমএল, তাহলে এটা একটা ধরেন ব্রাউজারে যখন আসে তখন তো আমরা জানি এইচটিএমএল সিএসএস আর জেএস, আর কিছু না, ব্রাউজার কিন্তু এই তিনটাই বুঝে, আর কিছু বুঝে না। তার মানে এইটা ধরেন এটার কথা বাদ দেন, এইখানে এটা কিন্তু একটা কি এইচটিএমএল, তাই না, আমরা যদি রিসপেক্ট করি আমরা দেখতে পারবো এই যে এইচটিএমএল। তো ব্রাউজার করে কি, এই সবগুলা নিয়ে একটা ডম তৈরি করে, এটা তো আপনারা দেখছেন, এই যে ডমটা কি সেটাও আমরা জানি। কনসোল ডট লগ যদি আমরা ডকুমেন্ট করি, এই যে এই ডকুমেন্টের মধ্যে কিন্তু জাভাস্ক্রিপ্ট কি, এইচটিএমএল কি করছে, সব সাজানো আছে, এগুলো কিন্তু অবজেক্ট। আচ্ছা, কনসোল ডট লগ করলে দেখা যায় না, কনসোল ডট ডিআর করতে হবে, তাহলে দেখতে পারবো, তাহলে আমরা একটা অবজেক্ট দেখতে পারবো, কনসোল ডট ডিআইআর ডিরেক্টরি। দেখেন, ডকুমেন্ট কিন্তু একটা অবজেক্ট, এই খেয়াল করছেন।
তাহলে আমাদের যে এলিমেন্ট গুলা যে আমরা দেখতেছিলাম যে এই অবজেক্টের মধ্যে ভরা আছে, দেখেন বডি, বডির মধ্যে চিলড্রেন, দেখছেন চিলড্রেনের মধ্যে এইচটিএমএল, তাহলে এইচটিএমএল এর মধ্যে আবার চিলড্রেন আছে, দেখেন খেয়াল করেন সবার মধ্যে চিলড্রেন আছে, এই যে চিলড্রেন তার মধ্যে এইচটিএমএল একটা এলিমেন্ট, এইচটিএমএল এর মধ্যে দেখেন আবার এই যে এতগুলো মেথড আছে তার ভিতরে আবার ধরেন আরেকটা এইচটিএমএল আছে, আর একটা চিলড্রেন আছে, দেখছেন তার মধ্যে কি আছে হেড আর বডি, দেখেন তাহলে হেড আর বডি, বডির মধ্যে আমরা জানি আবার চিলড্রেন থাকবে, এটা তো আমরা বুঝতেইছি, মানে যার পেটের মধ্যে যে আছে সে চিলড্রেনের মধ্যে আছে, এই যে বডির মধ্যে আবার কি আছে একটা ডিপ রুট আছে আর একটা কি এই যে নো স্ক্রিপ্ট আছে, তাহলে ডিপ রুটের মধ্যে আমরা কি আছে আমরা জানি, এটার মধ্যে আর চিলড্রেনে আবার একটা ডিপ আছে, দেখেন এই যে আবার একটা ডিপ আছে, তার মধ্যে আছে যে আমাদের ইয়া ওই যে রিফার লেখাটা, তাহলে দেখেন এই যে জাভাস্ক্রিপ্ট ডমটা কি করছিল ব্রাউজার, ওই আমাদের এইচটিএমএল কি কি হবে কি কি মেথড থাকবে তাই নিয়ে কিন্তু আলটিমেট একটা অবজেক্ট বানাইছে, খেয়াল করেন আমি যদি সিম্পলিফাইড ভাষায় লিখি এই যে ব্রাউজার ড্রপ যেটা সেটা কি করছে এরকম একটা কাজ করছে, দেখেন এই দেখেন ধরেন একটা এলিমেন্ট টাইপ, ওরা কিভাবে নামটা দিছে ওদের মধ্যেই লিখি, বডির মধ্যে বডি, তার মধ্যে চিলড্রেন, চিলড্রেনের মধ্যে এইচটিএমএল, ওরা এইভাবে করছে, দেখেন ওরা এই যে এরকম, দেখেন প্রথমে বডি, তাহলে বডির মধ্যে আবার একটা নেস্টিং, তার মধ্যে রাখছে চিলড্রেন, চিলড্রেন মানে বডির পেটে কারা আছে, তার মধ্যে ধরেন দুইটা এলিমেন্ট আছে, এটা আবার অ্যারে আকারে রাখছে, যেভাবে অ্যারে অ্যারে আকারে রাখছে এইভাবে, ধরেন শূন্যের মধ্যে একটা আছে, অ্যারে তো ইন্ডেক্স দিয়ে থাকে আমরা জানি, মানে এভাবে না, অ্যারে যেহেতু সেটা আমরা জিরো দিয়ে লিখবো না, এইভাবে লিখবো, এই যে চিলড্রেনের মধ্যে দুইটা আছে, ধরেন একটা আছে প্রথম এলিমেন্ট ধরেন একটা ডিপ, তাই না, তার আরেকটা আছে ধরেন আরেকটা ডিপ, মানে এই বডির মধ্যে দুইটা ডিপ আছে ধরেন, তাহলে এই ডিপের মধ্যে সে আবার কি করছে, এই ডিপের মধ্যে আছে আরেকটা ডিপ, এই দেখেন এই যে অ্যারে, এই যে শূন্য একটা অ্যারে, দেখছেন এই যে অ্যারের মধ্যে এই মেথড গুলা, তার ভিতরে এই অ্যারেটা সে আবার একটা অবজেক্ট বানাইছে, এই যে আবার এটাই একটা অবজেক্ট, তার ভিতরে আবার চিলড্রেন, মানে নেস্টিং করছে, মানে কার পেটের মধ্যে কে আছে এটা বোঝার জন্য, এই যে আবার চিলড্রেন, আবার চিলড্রেন, আবার নেস্টিং, ঠিক আছে সবগুলোই তাই, মানে কার পেটে কে আছে এটা করতেই আছে, মানে যতক্ষণ মানে যত বড় ট্রি হয়, মানে একটা ট্রি স্ট্রাকচার আপনারা দেখবেন যে লাস্টে একটা ট্রি স্ট্রাকচার, গাছের যেমন প্রথমে একটা ডাল, তারপর দুইটা ডাল, দুইটা থেকে তিনটা, এইভাবে করে করে সরাইছে, দেখছেন এইভাবে করে ডম, ব্রাউজার ডম বানাইছে। এখন ব্রাউজার ডম চেঞ্জ করতে পারি আমরা জাভাস্ক্রিপ্টে, আমরা সবাই জানি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা কোত্থেকে পাচ্ছি আমরা ডকুমেন্ট থেকে মেথডটাকে অ্যাক্সেস করতেছি, আবার ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট দিয়ে কি করতেছি ডমের মধ্যে একটা জিনিস ঢুকে দিচ্ছি, তাই না, আবার ডকুমেন্ট ডট ধর একটা মেথড লিখলাম, তাহলে কি কোন একটা ফাইল রিমুভ হয়ে গেল, কোন একটা ফাইল ঢুকে গেল, তারপরে আমরা কি সবসময় ডকুমেন্ট ইউজ করতেছি, খেয়াল করছেন, তাহলে এইটা হচ্ছে ব্রাউজার ডম। কিন্তু আপনারা একটা জিনিস অবাক হবেন, ব্রাউজার ডমকে ডাইরেক্ট চেঞ্জ করলে একটা সমস্যা হয়, কি সমস্যা, ধরেন আমার অনেক বড় একটা ফাইল আছে, ধরেন এখানে অনেক বড় একটা ফাইল, আপনি যদি ব্রাউজার ডম দিয়ে কোন একটা জিনিস ধরেন, ধরেন একটা জিনিস ধরে চেঞ্জ করে দিলেন, ঠিক আছে ব্রাউজার ডম কিন্তু এটা খুব দ্রুত করতে পারবে, কোনো সমস্যা নেই, আপনার এইচটিএমএল থেকে ঠিক ওইটাই চেঞ্জ করে দিবে, আমরা দেখছি যে ডম ভেরিফিকেশন যখন করছি তখন কিন্তু আমরা এভাবে চেঞ্জ করতাম, তখন কিন্তু ব্রাউজারের কোন একটা বিষয়কে আমরা কি করতে পারি চেঞ্জ করে ফেলতে পারি, কিন্তু সার্ভার থেকে যখন ফাইলটা আসে, ধরেন এই পুরো একটা এইচটিএমএল জেনারেট হয়ে আসলো, ধরেন এই ফেসবুক পুরোটা আসলো, এখন আপনি ধরেন এই জায়গাটা চাপ দিলেন, ধরেন এই জায়গাটা চাপ দিলেন, দিলে ধরেন আরেকটা পেজ আসলো, তাহলে আবার এইচটিএমএল নিয়ে আসলো না সবকিছু সার্ভার থেকে, পুরো একটা পেজই তো নিয়ে আসলো, যদিও ফেসবুক রিয়াক্ট দিয়ে তৈরি, ধরে নেন যে এই মুহূর্তে রিয়াক্ট দিয়ে তৈরি না, তাহলে কি সে আবার রিলোড দিয়ে কি করতো সব ফাইল আবার নিয়ে আসতো, নর্মাল ওয়েবসাইট যেটা করে, তো তখন দেখেন আপনার কি হইতো, এই ডম ট্রিটা পুরো আবার তৈরি হইতো বারবার, মানে একবার তো তৈরি হয়েছে হেডিং মেডিং সব সহ, তারপর আবার একটা পেজ যখন আনছেন, আবার যখন এইচটিএমএল সিএসএস আসতো, এই পুরো ডম ট্রি আবার তৈরি হইতো, তার মানে আপনাকে কিন্তু টাইম অনেক নষ্ট হইতেছে, খেয়াল করেন ডাটা নষ্ট হইতেছে, টাইম নষ্ট হইতেছে, আপনি প্রতিবার ডম ট্রি পুরাটা আবার রেন্ডার হচ্ছে, মানে একবারে আপনি তো এত ওয়েবসাইটটা তো সিম্পল ভাবেন না, ওয়েবসাইট কিন্তু অনেক জটিল, আপনি দেখলেন যে এইটুকের জন্য সে কত বড় একটা অবজেক্ট বানাইছে, দেখছেন তাহলে আপনার হাজার হাজার এলিমেন্ট যখন থাকবে তাহলে কত বড় অবজেক্টটা হবে চিন্তা করেন, সেই অবজেক্টটা বারবার সে নিয়ে আসতেছে, বারবার রেন্ডার করতেছে, ঠিক আছে। আর রিয়াক্ট করে কি, রিয়াক্ট কেন তো ফার্স্ট আমরা বলি, কেন রিয়াক্ট আমরা ইউজ করি, রিয়াক্ট করে কি এই ডমটাকে চেঞ্জ করা খুব ক্রিটিক্যাল, কেন ক্রিটিক্যাল,
এই ডমের মধ্যে কিছু একটা পাঠাই দিলে সে করে কি পুরাটা রিরেন্ডার করে। কিন্তু রিয়াক্ট একটা চালাকি করছে, রিয়াক্ট করে কি, আমরা যখন এইরকম একটা ইয়া বানাই, যে জেএসএক্স লিখি, তখন রিয়াক্ট নিজের মতো করে একটা ডম বানায় না। এই যে এটা কিন্তু তার নিজের ডম, মানে এই ডম না, ব্রাউজার ডম না, যে ব্রাউজারের যে ডকুমেন্ট সেটা না, এটা রিয়াক্টের নিজস্ব। তো রিয়াক্ট করে কি দেখেন, ধরেন যে একটা ডিপ লিখছেন, রিয়াক্ট এরকম একটা বানায়, ধরেন টাইপ ডিপ। রিয়াক্ট তো সেম কাজই করে, মানে ওই মেকানিজমটাই নিছে, কিন্তু নিজের মতো করে করছে। এখন ধরেন ডিবের পেটের মধ্যে রিফাত আছে, তাহলে ধরেন চিলড্রেন, তাহলে তার পেটের মধ্যে যা থাকবে সব থাকবে চিলড্রেনে। না, রিয়াক্ট করছে কি এই কাজটা আর একটা জিনিসের ভিতরে ঢুকেছে, প্রপস এর মধ্যে ঢুকেছে। প্রপস, তার মধ্যে ধরেন আছে চিলড্রেন, এই চিলড্রেনের মধ্যে ধরেন আপনার আছে, বানান ভুল করতেছে, এই চিলড্রেনের মধ্যে আছে আপনার এই টেক্সটটা, ধরেন এই যে রিফাত, এই লেখাটা আছে, এই যে এটা হচ্ছে, এটা কে করছে, এটা করছে, এটা আমি কমেন্ট আউট করে দিতেছি, ঝামেলা নাই, ঝামেলা হইলে সমস্যা থাক, একটা ভেরিয়েবলে ধরে রাখি, তাহলে আর কোনো ঝামেলা হবে না। লেট এ ইকুয়াল টু আর, শেষ, ব্রাউজারকে বোকা বানাইলাম। যাই হোক, এখন দেখেন, তাইলে রিয়াক্ট এরকম একটা বানাইছে, খেয়াল করেন, টাইপ ডিপ, এই যে ডিপ, তার মধ্যে প্রপস একটা প্রপার্টি, তার মধ্যে চিলড্রেন, চিলড্রেনের মধ্যে এই যে রিফাত, কারণ ডিবের পেটের মধ্যে রিফাত, এই যে চিলড্রেনের মধ্যে রিফাত। আর যদি এর মধ্যে ডিবের মধ্যে আরেকটা এরকম এরকম আরেকটা দিতেন, তার মধ্যে তার রিফাত থাকলো এরকম, এই এরকম যদি থাকতো, তাহলে কি হতো, চিলড্রেনের মধ্যে আবার কি, আবার একটা অবজেক্ট, তার মধ্যে আবার এই পুরাটা আবার, এই যে এখানে যতটুকু লিখছেন ততটুকু আবার, এই যে তাহলে আবার টাইপ ডিপ, আবার টাইপ ডিপ, তাহলে এটার মধ্যেও আবার কি থাকবে, প্রপস থাকবে, এটার মধ্যে আবার কি থাকবে, চিলড্রেন থাকবে, সেই চিলড্রেনের মধ্যে কি থাকবে, রিফাত থাকবে। এই তার মানে আপনি যত বড় অবজেক্টই লেখেন, রিয়াক্ট এরকম একটা বানায় নিচ্ছে। আপনি এই স্ট্রাকচারটা খালি মনে রাখেন এখন, মানে আপনাকে মুখস্থ করতে হবে না, খালি মনে রাখেন রিয়াক্ট এটা কি করে। মানে প্রপস, তার মধ্যে চিলড্রেন, তার মধ্যে পেনের মধ্যে জিনিসগুলা, তাহলে যদি পেটে আরেকটা জিনিস থাকে, তাহলে আবার প্রপস, আবার চিলড্রেন, তার মধ্যে আবার পেটের জিনিসগুলা, এইভাবে চলতেই থাকবে। তাহলে রিয়াক্টও কিন্তু এই ডমের মধ্যে একটা জিনিস বানায়, খেয়াল করছেন, এটা কিন্তু রিয়াক্ট নিজে নিজে বানাচ্ছে, এটা কিন্তু ব্রাউজারের ডম না, সে এটার বাইরে এই কাজটা করতেছে। এই জন্য রিয়াক্টের এটাকে রিয়েল ডম বলা হয়, এটাকে বলে ভার্চুয়াল ডম, মানে মিথ্যা ডম। ঠিক আছে, তার মানে রিয়াক্ট যেহেতু এইচটিএমএল দেয় না, দেয় জেএসএক্স, এটাও তো মিথ্যা এইচটিএমএল, এটা তো রিয়েল এইচটিএমএল না, তাহলে এটাও মিথ্যা, জেএসএক্স এই ডমটাও মিথ্যা, মানে রিয়েলটা না। তার মানে এইটা কেন রিয়াক্ট করলো, এখন আমি এটা বুঝাই। ধরেন যখন রিয়াক্ট এই ভার্চুয়াল ডমটা ক্রিয়েট করলো, তখন দেখেন এটা একটা সিম্পল একটা অবজেক্ট, খেয়াল করেন, এটা কিন্তু এই ডম না। এই ডম রেন্ডার করতে কিন্তু ঝামেলা আছে, মানে ব্রাউজার বারবার যখন ডম রেন্ডার করে, এই পুরা পেইন্টিং, তারপরে এই ডিজাইন, এই কালার, সিএসএস অ্যাসাইনমেন্ট, এগুলো হওয়ার পরে এই ডিজাইনটা এখানে আসে। তার মানে ব্রাউজারকে কিন্তু অনেক কষ্ট করতে হয়, কিন্তু এখানে কিন্তু কোনো ডিজাইন ডিজাইনের কাজ নেই, এটা শুধু অবজেক্ট। রিয়াক্ট করে কি, আপনি যখন একটা চেঞ্জ করলেন, মানে স্টেটের মাধ্যমে করে একটা বাটন ক্লিক করে কিছু একটা চেঞ্জ করাইলেন, এটা কিন্তু আপনি রিয়াক্টের মধ্যে করলেন, এটা কিন্তু এই ব্রাউজারে করলেন না। তখন রিয়াক্ট করে কি, ও এই ডমে হাত দেয়ই না, ও এই ডমের মধ্যে কাজ করে, মানে ও নিজের ডমে কাজ করে। ধরেন আপনি একটা বাটন ক্লিক করলেন, অন ক্লিকে রিফারটা হয়ে গেল, ধরেন ইয়া হিয়া, কোনো কারণে ইয়া হিয়া হয়ে গেল, ধরেন এই, তাহলে ইয়া হিয়া হয়ে গেল। এখন ইয়া হিয়া হওয়ার পরে রিয়াক্ট কি করবে দেখেন, এই ট্রিটা আবার বানাবে। ধরেন লেট এর সময় একটা বানানো ছিল না, আগে তো একটা ছিল রিফাত নামে, রিয়াক্ট করবে কি, এই কাজটা আবার করবে, আবার করলো। যখন আপনি যে বাটনটা ক্লিক দিলেন, তাহলে সে এইটা করতে কিন্তু রিয়াক্টের এত কষ্ট হয় না, কারণ এটা একটা অবজেক্ট। অবজেক্ট হচ্ছে খুবই ক্ষীণ একটা ব্যাপার, মানে আপনি যদি বাইটের কথা চিন্তা করেন, কতটুকু মেমোরি বা লাগে, এটা আপনার যদি কত সবচেয়ে জীবনের বড় অবজেক্ট যদি দেন, তাও মনে হয় 10 কিলোবাইট হবে না, এতটুকু সাইজের। তো রিয়াক্ট করে কি, যখন আপনি ক্লিক দিলেন, তাহলে এখানে লিমন হওয়ার কথা বা ইয়া ইয়া হওয়ার কথা, সে আরেকটা তৈরি করে এখানে ইয়া ইয়া লিখে দিল, এই যে। তাহলে রিয়াক্ট এই কাজগুলো করতেছে কার মধ্যে, রিয়েল ডমে হাত দেওয়ার আগেই করতেছে কোথায়, ভার্চুয়াল ডমে। খেয়াল করছেন, তাহলে রিয়াক্টের জন্য কিন্তু এটা সহজ, কারণ সে কিন্তু এত কিছু করতেছে না। আপনার এখানে যদি করতো, তাহলে কি হতো, পুরো আবার রিরেন্ডার করে এটা ঘুরতো, ঘুরে আবার আসতো, তাহলে এই ব্রাউজার কিন্তু আপনার এত করে হ্যাং হয়ে থাকতো। কিন্তু এই কাজটা হইতেছে রিয়াক্টের ভিতরে, এই জন্য রিয়াক্ট নিজে নিজে ভার্চুয়াল ডমটা তৈরি করছে। এখন দেখেন আস্তে আস্তে আসল কাহিনী দেয়, তাহলে আপনি বাটন ক্লিক করলেন, রিয়াক্ট ইয়া নামে আরেকটা তৈরি করে ফেললো, দুইটা।
তাহলে দুইটা অবজেক্ট। এখন রিয়াক্ট করবে কি, রিয়াক্টের একটা পাওয়ারফুল অ্যালগোরিদম আছে, নাম হচ্ছে ডিফিং অ্যালগোরিদম। ঠিক আছে, ডিফি, এই নাম, এটা একটি অ্যালগোরিদমের নাম। মানে রিয়াক্ট ডিফারেন্স করতে পারে খুব দ্রুত। এটা রিয়াক্ট মানে রিয়াক্ট ডেভেলপার এটা বানাইছে, এটা আপনি পারবেন না, এটা অনেক অ্যাডভান্স বিষয়। ঠিক আছে, তো ডিফিং অ্যালগোরিদমের মাধ্যমে করে কি, এই অবজেক্ট আর এই অবজেক্টের মধ্যে কম্পেয়ার করে। ঠিক আছে, এটা কিন্তু খুব এফিসিয়েন্টলি করতে পারে রিয়াক্ট। এই রিয়াক্ট এই জন্য আমরা ইউজ করি, রিয়াক্ট কিন্তু আমরা খামাকে ইউজ করি না। অনেকে বলবো রিয়াক্ট কেন ইউজ করি, এই যে আপনারা যদি এই ভিতরে বিষয়গুলো না জানেন তাহলে আপনার কাছে ওই যে আজীবন কোড করে যাবেন, কিন্তু আপনি মজাটা পাবেন না যে আমি কেন রিয়াক্ট ইউজ করলাম। ঠিক আছে, এখন দেখেন ভার্চুয়াল ডম যে তৈরি করলো সে, আর একটা ক্লিক করা মাত্র ওই নতুন কি চেঞ্জ হয়েছে সেটা আরেকটা বানাইলো সে। এখন বানানোর পর ডিফিং অ্যালগোরিদমের মাধ্যমে এই দুটা কম্পেয়ার করবে। কম্পেয়ার করে কিন্তু রিয়াক্ট বুঝে গেছে চেঞ্জটা কোথায়। কোনো জায়গায় চেঞ্জ নাই, সবকিছু সেম সেম, পার্থক্য শুধু হয়েছে কি ভিতরে রিফাতের জায়গায় ইআই হয়ে গেছে। এখন কিন্তু রিয়াক্ট বুঝে গেছে যে কোন জায়গাটা চেঞ্জ হয়েছে। তাহলে রিয়াক্ট কিন্তু প্রিভিয়াসলি এই ডমটাকে কি করছিল, ব্রাউজারে লোড করে রাখছিল, যে যেখানে আমার ডিবি এখন ইআই আছে, শুরুতে ছিল রিফাত, তাই না? রিয়াক্ট কিন্তু এইটাকে ব্রাউজারে একবার প্রিন্ট করে রাখছে, দেখছেন? তার মানে রিয়াক্ট এইটাকে আগে ভার্চুয়াল ডম বানাইছে, বানানোর পর কি করছে, এটাকে রিয়েল ডমে কনভার্ট করে প্রথমবার রিয়েল ডমে করে এখানে দিয়ে দিচ্ছে। তাহলে একবার আসছে। এখন আমরা যদি বাটন ক্লিক করে ফেলি তাহলে ডম চেঞ্জ হয়ে গেল। এখন রিয়াক্ট যদি সরাসরি চেঞ্জ করতে যায় তাহলে আমাকে আবার এটা ঘুরে তারপর আবার ইয়ে আসবে ঘুরে। ঠিক আছে, কিন্তু রিয়াক্ট তা করতেছে না। রিয়াক্ট করতেছে কি, তোমার এইটা এখন রাখো, এটা আছে থাক, আগে দেখো যে তোমার আগের ডমটার সাথে নতুন ডম একটা বানাইছে ভার্চুয়াল ডম ভিতর দিয়ে। তারপর ডিফিং অ্যালগরিদম চেক করে দেখে যে রিভার থেকে ইয়ে হয়েছে, তখন রিয়াক্ট করে কি আরেকটা অ্যালগরিদম আছে নাম রিকনসিলিয়েশন। ঠিক আছে, এগুলোর নাম মনে রাখেন, এগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে, বা অনেক সময় রিয়াক্টের যদি কোনো কুইজ প্রতিযোগিতা সেখানে আসবে রিকনসিলিয়েশন। ঠিক আছে, এই অ্যালগরিদমের মাধ্যমে করে কি, ওই যে জায়গাটা চেঞ্জ হয়েছে আপনার জাস্ট রিয়াক্ট কিন্তু পেয়ে গেছে এক্স্যাক্টলি কোন জায়গাটা চেঞ্জ হয়েছে। তারপর রিয়াক্ট নিজে এটা আপনার করতে হবে না। রিয়াক্টের তো এইটা আগে প্রিন্ট করা ছিল এখানে ডমে, রিয়েল ডমে। রিয়াক্ট এখন করবে কি, ওই যে চেঞ্জটা সে নিজে ওই রিয়েল ডম থেকে ওইটাকে ধরবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট মাই আইডি যেভাবে হোক আমরা যেভাবে করতাম সেভাবে এক্স্যাক্টলি ধরে এক্স্যাক্টলি শুধু রিফারটাকেই চেঞ্জ করে ইয়ে বানিয়ে দিবে, আর কোনো কিছুতে হাত দিবে না। তাহলে দেখেন রিয়াক্ট যখন পারফেক্টলি চেক করতে পারতেছে আগেই অগ্রিম ভাবে, মানে এখানে আসার আগেই, তখন সে নিজেই দেখে ফেলতেছে কোথায় চেঞ্জটা হয়েছে, এবং সে নিজেই করতেছে কি শুধু যতটুকু চেঞ্জ হয়েছে ততটুকু এখানে কি করতেছে রিকনসিলেশনের মাধ্যমে রিয়েল ডমে হাত দিয়ে ঢুকে ফেলতেছে। এখন দেখেন রিয়েল ডম কিন্তু বারবার রিরেন্ডার হচ্ছে না, কারণ ওই যে একবার লোড হয়ে আছে। আর রিয়েক্ট কিন্তু এরপর থেকে বারবার কি করতেছে ভার্চুয়াল ডমের মধ্যে কম্পেয়ার করতেছে, মানে রিয়েল ডমে হাত দিচ্ছে না। যখন দেখতেছে এখানে একটা চেঞ্জ হয়েছে, রিয়েক্ট নিজে শুধু ওই জায়গাটায় রিয়েল ডমে হাত দিয়ে ওই জায়গাটা চেঞ্জ করে দিচ্ছে। যার কারণে আমাদের কি হচ্ছে না, আমাদের পুরা ডকুমেন্ট কিন্তু নড়তেছে না, নাড়া খেতেছে না। তুমি আপনার রিয়েক্ট নিয়ে যত কাজই করেন দেখবেন, যত ক্লিক করেন যাই করেন যত কিছু করেন দেখবেন যে খালি ওই জায়গাটা চেঞ্জ হচ্ছে। মেনুটা চেঞ্জ করছেন, মেনুটা চেঞ্জ হচ্ছে, ফুটার ঠিক একই আছে। আবার ফুটার চেঞ্জ করছেন দেখবেন উপরে সবকিছু একই আছে। এটা কেন হচ্ছে, এই কারণে হচ্ছে রিয়েক্টটা খুব এফিসিয়েন্টলি মানে দেখতেছে যে পুরা ডম আমার হাত দিলে তো আমার একটা ডাটা লাগবে, আমার একটা লিডোড হবে, এই কাজটা যাতে না করতে হয়, মানে ক্লায়েন্ট যাতে কষ্ট না পায়, এই জন্য এক্স্যাক্টলি ওই জায়গাটাতেই চেঞ্জ করে দিচ্ছে। কারণ রিয়েক্টের কাছে কিন্তু ডাটাটা আছে যে আপনি কোন জায়গায় চেঞ্জ করছেন। এখন যদি এই ভার্চুয়াল ডম না থাকতো তাহলে কি হতো, আপনার এইটা পাঠাইছেন না একবার ডমের মধ্যে, একজন আবার এইটা যখন আবার তৈরি হইতো তখন যদি রিয়াক্ট না থাকতো তাহলে কি হতো, এই পুরোটা আবার সেন্ড করতে হয় ব্রাউজারে। তাহলে ব্রাউজার আবার রিলোড দিয়ে রিফার এই পুরো অবজেক্টটা এখানে লোড করছে, তখন আবার পুরো এই অবজেক্টটা লোড করতে হবে। এটা এখন কিন্তু তা না, এখন কম্পেয়ার করা শেষ, এখন জানে যে এই জায়গাটা চেঞ্জ, তাহলে রিয়াক্ট ধরে ওই জায়গাটা চেঞ্জ করবে। আচ্ছা, তাহলে আপনারা ভার্চুয়াল ডম কি আশা করি বুঝে গেছেন। তার মানে রিয়াক্ট ভার্চুয়াল ডমের মাধ্যমে কাজ করে। এমন না যে এই ডমটা স্লো, তা না, কিন্তু অনেকে ভাবে যে মানে রিয়েল ডম মানে স্লো, এই জন্য মানে রিয়াক্ট ভার্চুয়াল ডম বানিয়েছে, তা না। এই ডমটা স্লো না। আপনি যখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি দিয়ে কোনো কিছু ঢুকাইতে যাবেন রিয়েল ডমে, তখন কিন্তু ওটা খুবই ফাস্ট। স্লো কোনটা, যখন একবার এসটিএমএল দিয়ে দিলেন পুরোটা লোড হলো, আবার এসটিএমএল দিলেন আবার লোড হলো, আবার এসটিএমএল দিলেন আবার লোড, এইটা হলো স্লো। রিয়াক্ট করতেছে কি ওইটা থেকে আপনাকে বাঁচাচ্ছে, আপনাকে বারবার ঘুরাইতেছে না। সে একবার পাঠাই দিচ্ছে, তারপরে সে বারবার নিজেই চেক করতেছে নিজের ডম দিয়ে, তারপর ওই জিনিসটাকে সে এখানে চেঞ্জ করে দিচ্ছে। এইটাই হচ্ছে রিয়াক্টের বিউটি। তাহলে আপনার ভার্চুয়াল ডম বুঝলেন। আচ্ছা, এখন
এই স্ট্রাকচারটা তো আপনাদের মনে আছে তাই না? দেখেন রিয়াক্ট যে যখন ভার্চুয়াল ডম করে তখন কি করে দেখেন, আপনি যখন এটা বানাইলেন যে রিটার্ন জেএসএস করলেন তখন রিয়াক্ট এটা বানাইলো, তাহলে দেখেন সবকিছু পপস এর মধ্যে কি আছে, চিলড্রেন আছে, দেখছেন পপস এর মধ্যে চিলড্রেন, তার মধ্যে আবার পেটের মধ্যে জিনিসগুলা, মানে এই জিনিসটা আবার পুনরাবৃত্তি ঘটবে যদি আর একটা এলিমেন্ট থাকে, তাহলে এরকম ঘটতে থাকবে, এরকম ভিতরে নেস্টিং হতে থাকবে। আচ্ছা গেল, তার মানে আমরা জানলাম কি প্রপস এর মধ্যে চিলড্রেন থাকে। আচ্ছা প্রপস এর মধ্যে আরো অনেক কিছু থাকে, যেমন ধরেন আপনি যে রাউটারে কি পাস করলেন, ধরেন স্ল্যাশ দিয়ে কিছু একটা পাস করছেন, ধরেন স্ল্যাশ রিফার, তাহলে এইটা এখানে প্যারামস আকারে থাকে, এই চিলড্রেন প্রপস মানে এই যে ডিবের মধ্যে যে পেজটা লোড হয়েছে ওটা আবার প্যারামস আকারে থাকে। যাক এটা পরে বুঝবেন, এটা এখন বোঝার দরকার নেই, এইটা এটুকুই শুধু নেই। তাহলে এখন আমরা এটা বুঝে গেলাম। এখন এটা আমরা লিখছি ফাংশনাল কম্পোনেন্ট। এখন আপনাদের ওই যে আবার পূর্বে ফেরত নিয়ে যায়, এটা যেহেতু একটা কনস্ট্রাক্টর ফাংশন, তার মানে কনস্ট্রাক্টর ফাংশনের সাহায্যে রিয়াক্ট কিন্তু জেএসএস কে ইউজ করে সেই আবার অবজেক্টিভ তৈরি করতেছে, মানে রিয়াক্ট কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করে। রিয়াক্ট কিন্তু আহামরি কিছু না, রিয়াক্ট কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক লাইব্রেরি, তার মানে সে পিছন দিয়ে এটাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছে, তাই না? তার মানে আপনি দেখেন যেহেতু আপনি এই কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে করতে পারলেন, আপনি কিন্তু আগে দেখছিলেন যে কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে যেমন ইনহেরিটেন্স নিয়ে কাজ করা যায়, তেমনি কি নিয়ে কাজ করা যায়, ক্লাস নিয়ে। মনে আছে কি ক্লাস আর কনস্ট্রাক্টর ফাংশনের কাজ কিন্তু একই। বলছিলাম যে ক্লাস হচ্ছে ES6 সিনট্যাক্স আর কনস্ট্রাক্টর ফাংশন হচ্ছে কি, মানে ব্রাউজারের আগে থেকে ছিল, মানে জাভাস্ক্রিপ্টের। এখন তার মানে কি রিয়েক্টেও তাই, রিয়েক্টে এইভাবেও যেমন কম্পোনেন্ট ডিফাইন করা যায়, আবার ক্লাস দিয়েও কম্পোনেন্ট ডিফাইন করা যায়। আপনি এই ক্লাসটাকেই এইটা ক্লাসের মাধ্যমেও ডিফাইন করতে পারবেন, এই 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 কম্পোনেন্টটাকে, এটাকে বলে রিয়েক্টর ক্লাস কম্পোনেন্ট। আর এটা আগে যেটা ছিল এটা এটার নাম হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট, ঠিক আছে? তাহলে আমি একটা ক্লাস কম্পোনেন্ট লিখি, দেখেন টিপিক্যাল ক্লাস কম্পোনেন্ট মানে একটা উদাহরণ। ক্লাস কম্পোনেন্ট কিভাবে লেখে আপনারা বলেন, ক্লাস দিতে হয়, তারপর একটা কি নাম দিতে হয় আগের মতোই বড় হাতের নাম, বড় হাতের অ্যাপ। এখন হচ্ছে সমস্যাটা হচ্ছে রিয়েক্টে ক্লাস কম্পোনেন্ট লেখার সময় আপনাকে ইনহেরিটেন্স করতে হবে, কারণ আমরা জানি ক্লাস কি ইনহেরিটেন্স করে। আপনি যখন ফাংশনাল কম্পোনেন্ট লিখতেছিলেন এই দেখেন এরকম, ওইটা আগেরটা লেখা থাক তাহলে আপনাদের সুবিধা হবে, যাবে আগেরটা থাক, এই যে এটা থাক, লিখে রেখে, এটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট, ঠিক আছে? এই আমরা জানি ফাংশনাল কম্পোনেন্টের মধ্যে ইনহেরিটেন্স হয় কিভাবে, প্রোটোটাইপের মাধ্যমে। তার মানে এই ফাংশনাল কম্পোনেন্টের একটা কিন্তু প্রোটোটাইপ আছে, আপনারা জানেন। ওই প্রোটোটাইপের মধ্যে যে মেথড গুলা রিয়েক্ট ঢুকে দিছে সেগুলো সব কিন্তু এই এখান থেকে যে অবজেক্টটা হবে সেই অ্যাক্সেস করতে পারবে। কিন্তু ক্লাসের ক্ষেত্রে আমরা দেখছিলাম ক্লাসের মধ্যে কিন্তু আর প্রোটোটাইপ নাই, ক্লাসকে এক্সটেন্ড করতে হয়। আপনার মনে আছে কি জানি না, এই জন্য জাভাস্ক্রিপ্ট আগে শিখে আসছি, নাহলে তো আপনি পারতেন না। এই দেখেন ক্লাস কম্পোনেন্ট লেখার সময় এখানে তো প্রোটোটাইপ আছে, এই জন্য লেখা লাগতেছে না, মানে ওই ইনহেরিটেন্সটা আমাকে টেনে নিয়ে আসা লাগতেছে না, কিন্তু এখানে টেনে নিয়ে আসতে হবে। দেখেন এই কাজটাই যদি ক্লাস কম্পোনেন্ট লিখে এভাবে লিখতে হবে, অ্যাপ এক্সটেন্ডস, এই যে এক্সটেন্ড দেখছেন, দিতে হবে রিয়াক্ট ডট কম্পোনেন্ট, এই যে। তাহলে কি হলো, ওই রিয়াক্ট কম্পোনেন্টের মধ্যে থেকে সবকিছু এখানে ইনহেরিট করে নিয়ে আসলো। এটা আমরা ক্লাসের সিনট্যাক্স আগে কিন্তু দেখছি এটা। আচ্ছা এখন একটা সেকেন্ড ব্র্যাকেট, আমরা জানি ক্লাস এভাবে লিখতে হয়। এখন আমরা জানি ক্লাসের মধ্যে কি থাকে, মেথড, আর ক্লাসের সবকিছু আমরা জানি দিস দিয়ে লিখতে হয়, এটা তো আপনারা আগে দেখছেন, সবকিছু দিস দিস দিয়ে লিখতে হয়। আচ্ছা দিস এর ব্যবহার তো আপনারা জানেন যে ক্লাসটা দিয়ে যে অবজেক্টটা হয় ওই দিস হয় সেই অবজেক্ট, এটা তো আপনারা শিখেছি আগেই। আচ্ছা এখন তাহলে এখন আমরা রেন্ডার মেথডের মধ্যে যেটা রিটার্ন করব রেন্ডার ফাংশনের মধ্যে সেটাই দেখাবে। রেন্ডারের মধ্যে আর ইয়ার দরকার নেই, এইটুকু লিখলে হবে। এই এটাকে ধরেন একটু কমেন্ট আউট করে দিচ্ছি, এটা কাট করলাম, কাট করা ঠিক আছে, কপি করলেই তাই। এটাকে এখন আমরা ইয়ে করি, দুটো এক নাম হয়ে গেছে তো এই জন্য ইরর দেখাচ্ছে। আচ্ছা রেন্ডার ফাংশনের মধ্যে আপনাকে রিটার্ন করে দিতে হবে, ঠিক আছে?
আচ্ছা, এখানে আমরা একটু দেখি আসি। এই যে রিয়াক্ট কম্পোনেন্ট, এই দেখেন, এই যে রেন্ডারের মধ্যে রিটার্ন করতে হবে, দেখছেন? মানে কার বড় হাতের আগের মতো এক্সটেন্স রিয়াক্ট ডট কম্পোনেন্ট, তারপর সেকেন্ড ব্র্যাকেট রেন্ডার, তারপর এইচটিএমএল, এভাবে করে করতে হবে। রেন্ডার রিটার্ন h2, হ্যাঁ ঠিক আছে, আমাদের ঠিক আছে। আমাদের কোথায় ভুল হলো এখানে? কোন একটা সিনট্যাক্স ভুল করছি নাকি? রিটার্ন, বানান ভুল করছি, তাই তো? এরকম তো কথা না। হোয়াট এরর, কি বলতেছে? সিগনেচার ডিক্লারেশন ক্যান বি ইউজড ইন টাইপস্ক্রিপ্ট ফাইল। এটা একটু দেখি কোথায় বলেছে। মাঝে মাঝে এমন কিছু সিলি মিস্টেক হয় যে নিজেই বুঝি না যে কোথায় বলিস। মানে এত সূক্ষ্ম, মানে তুমি কল্পনা করতে পারবে না। মানে আমার চোখে পড়তেছে না আরকি। দেখি ও ধরতে পারে কিনা। চিন্তা করতেছে নাকি? কোনো ফল্ট তো হয় নাই, কারণ সব তো ঠিকই আছে। ইনকারেক্ট ইউজ অফ প্যারেনথেসিস। ও এই দেখছো কি বলেছে? এই জন্য মানে চোখেই পড়ে না যে ভুলটা কোথায়। রেন্ডার তো এই যে ক্লাসের মধ্যে যে রেন্ডার, এটা তো একটা ফাংশন, তাই না? তাহলে এটা একটা ফাংশন করে তারপরে না যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটা এভাবেই তো ফাংশন লাগে, তাই না? এটাই আমাদের বলেছে। এই যে দেখছো ভুলটা কোথায় হয়? এই যে এখন এইটাকে আমরা ইয়ে করে দেবো, এর ভিতরে ঢুকাই দেবো। এই এখন আর ভুল হবে না। এই যে এটা হচ্ছে, এটা ওই আগের জিনিসটা কিন্তু করলাম, দেখো এইটাই, এই জিনিসটাই কিন্তু এটা এখন হয়ে গেল কোন কম্পোনেন্ট? ফাংশনাল, মানে ক্লাস কম্পোনেন্ট এটাকে বলে। তার মানে আমরা দুই ভাবে কম্পোনেন্ট লিখতে পারি। আমি বলতে পারো যে ক্লাস কম্পোনেন্ট শিখে দিয়েছেন, কিন্তু অনেক জায়গায় দেখবা যে অনেক পুরানো রিয়েক্ট.জেএস প্রজেক্টে এখনো ক্লাস কম্পোনেন্ট ইউজ হয়, ঠিক আছে? তো ওই জায়গাটা তোমাকে কাজ করতে হবে, যে কারণে ক্লাস কম্পোনেন্টও শিখতে হবে, আবার কি ফাংশনাল কম্পোনেন্ট শিখতে হবে। যদিও আমরা ভবিষ্যতে যত কাজ করবো, প্রজেক্ট করবো, সবকিছু করবো কিসে? ফাংশনালি করবো, মানে এটা আমরা আর ইউজ করবো না, এটা কিন্তু আমরা শেখার জন্য আমরা শিখবো। কারণ বেসিকে কোনো দুর্বল থাকা যাবে না, ঠিক আছে? সবসময় নিয়ম হচ্ছে বেসিক স্ট্রং থাকতে হবে, তারপর আপনার যা খুশি করেন, আপনার যত শর্টকাট লাগে, যা লাগে আপনি করেন, কোনো সমস্যা নেই। এই যে এই কাজটা এখনো কিন্তু রেন্ডার করবে, দেখেন সেম ভাবে। দেখেন আমি আমাদের প্রজেক্টটা যদি ছোট করি, আচ্ছা রিয়াক্ট ডিফাইন করতে নাই, তাহলে এখানে আমাদের রিয়াক্টটাকে কল করে নিয়ে আসতে হবে। ইম্পোর্ট রিয়াক্ট, আরেকটা আনতে হবে। রিয়াক্টের মধ্যে কি আছে যে কম্পোনেন্ট, এটাকে আনতে হবে। এই এই দেখেন সে রিপারটা রেন্ডার হইলো, দেখছেন? আমি ইয়া দেই, দেখেন কাজ করতেছে কিনা। স্টেপ ওয়ান ওয়ার্নিং কেন দিল? রিলোড দিয়ে দিতে। এই যে, হ্যাঁ ঠিক আছে, এই যে আসছে। তাহলে দেখেন আমাদের এটা হচ্ছে ক্লাস কম্পোনেন্ট। তাহলে এখন আমরা দুইটা কম্পোনেন্ট তৈরি করে শিখলাম। এখন আমরা শিখবো যে কম্পোনেন্টটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। মানে আমরা তো জানলাম যে এটা একটা কম্পোনেন্ট, কিভাবে ইউজ করবো এটা তো আমরা জানি না। ধরেন আপাতত আমি দুইটা কম্পোনেন্ট লিখে রাখছি, এটা তো আমি কোডে দিয়েই দিব, সমস্যা নেই। আমি এখন আবার ফাংশনাল কম্পোনেন্টে ফেরত যাই। ধরেন ধরেন আপনি কোনো কারণে একটা অ্যাপ, ধরেন আপনি একটা বাটন কম্পোনেন্ট বানাবেন, তাহলে আপনি এই সোর্স ভুলে যান। সোর্স, আচ্ছা সোর্স থাক, সোর্সের মধ্যে একটা ফোল্ডার বানান নতুন, যাতে আপনার ফোল্ডার স্ট্রাকচারটা সুন্দর থাকে, মানে কখনো যাতে উল্টা পাল্টা না হয়ে যায়। আচ্ছা আপনি কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার বানান, মানে এর মধ্যে আমরা আমাদের বানানো কম্পোনেন্ট গুলো রাখবো এই জন্য। আচ্ছা তার মধ্যে আমি আরেকটা নতুন ফাইল নিচ্ছি, ধরেন বাটন ডট জেএস, আমি একটা বাটন তৈরি করবো। দেখেন কম্পোনেন্ট কিভাবে বানাইতে হয় দেখেন। তাহলে আমি একটা কম্পোনেন্ট মধ্যে বাটন, তাহলে এর মধ্যে আমি একটা কি করবো? ফাংশনাল কম্পোনেন্ট লিখবো। তাহলে ফাংশন দেখেন বাটন লিখলাম, দেওয়ার পরে ধরেন বাটন একটা তৈরি করব, তো এর মধ্যে রিটার্ন হবে একটা জেএসএক্স। তাহলে আমরা ধরেন একটা বাটন নামে একটা কম্পোনেন্ট দিলাম। বাটন, এই যে বাটন, বাটনের মধ্যে তো বাটনই থাকবে স্বাভাবিক, বাটনও তো একটা এইচটিএমএল ট্যাগ, তাই না? ক্লিক ধরেন, আচ্ছা গেল। এখন বাটনের আমরা এটা ডিজাইন করতে চাই,
তাহলে আমরা জানি কি এইচটিএমএল এর মধ্যে ক্লাস দিতে হয়, কিন্তু দেখেন ক্লাস কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা সিনট্যাক্স। আপনারা জানেন যে জাভাস্ক্রিপ্টের ক্লাস কিন্তু কি, জাভাস্ক্রিপ্টের একটা নিজস্ব প্রপার্টি। এই জন্য এটা যেহেতু জেএসএস, এটা কিন্তু দেখতে এইচটিএমএল মনে হলো, এটা কিন্তু আসলে জেএসএস, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু এইচটিএমএল না। এই জন্য ক্লাস লেখা যাবে না, এখানে লিখতে হবে ক্লাস নেম। এটা একটা নতুন জিনিস শিখলেন আপনারা। সেম জিনিসটাই, শুধু লিখতে হবে ক্লাস নেম বড় হাতের, এই আর কি। একটা বাটনের ক্লাস নেম দিলেন, ধরেন বিটিএন দিলেন। আচ্ছা, এখন তাহলে আপনি এখানে একটা সিএসএস তৈরি করেন। এখানে নিউ ফাইল, ধরেন ওইটার নামও দিলেন বাটন ডট সিএসএস। এর মধ্যে আমি কিছু সিএসএস লিখলাম, ধরেন যে কি নাম দিছিলাম, বিটিএন। তাহলে এখানে আমি ডট বিটিএন দিলাম, দিয়ে ওই যে সিএসএস যেভাবে লেখে আর কি। তাহলে আমি একটা বাটন তৈরি করবো। তাহলে বাটনটার জন্য প্রথমে আমাদের বাটন কিভাবে তৈরি করে, পেডিং দিতে হয় আগে। পেডিং ধরেন উপরে একটু কম পেডিং থাকবে, ধরেন 5 পিক্সেল, আর ডাইনে বাইরে থাকবে 10 পিক্সেল করে। তাহলে এই একটা বাটন, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ধরেন বাটনটার কালার হবে ব্লু, ধরেন ব্লু। ধরেন বাটনের ভিতরে যে টেক্সট কালার, তারপরে কালার শুধু, এটা হবে হোয়াইট। ব্লু দিলে হোয়াইট দিতে হবে অবশ্যই। হোয়াইট দিতে পারেন, বা আপনি হেক্স কোড দিতে পারেন, আপনার যেভাবে ইচ্ছে, বা 8 জিবি দিতে পারেন, 8 জিবি, মানে যেভাবে আপনার সুবিধা। 8 জিবি দিলে 255, 255, 255, এটা হলো সাদা। এই গেল গেল তাহলে এইটা হলো আমার বাটন। তাহলে এই বিটিএন, তাহলে আমি এই বাটনের মধ্যে, এই বাটন, এইটা তো একটা বাটন কম্পোনেন্ট দেখছেন। তাহলে এখানে আমাকে এটা ইনক্লুড করতে হবে। তাহলে ইম্পোর্ট মডিউল, দেখেন ইম্পোর্ট, খালি ইম্পোর্ট করলে হবে, আর কিছু করতে হবে, মানে এই সিএসএস টা এর মধ্যে ঢুকে দিতে হবে আর কি। ইম্পোর্ট ডট বাটন, মানে এই ফোল্ডারের মধ্যে যেহেতু আছে এই জন্য ওই ডট দিলাম, বাটন ডট সিএসএস। এই যে ঠিক আছে, মানে এইটার ভিতরেই আছে বরাবর। ইম্পোর্ট করলে এটা, এই সিএসএস টা কিন্তু এর মধ্যে চলে আসলো। এখন আপনি কি করবেন, এটাকে এক্সপোর্ট ডিফল্ট করবেন, মানে এই যে ফাংশনটা কম্পোনেন্ট তৈরি করলেন, তো এইটাকে আপনি বাইরে ইউজ করতে চাইলে কি করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট। ডিফল্ট দিলে কি হয়, আমরা কিন্তু এটা দেখছি, যখন এক্সপোর্ট শিখেছিলাম তখন কিন্তু বলছি, ডিফল্ট দিয়ে করলে এই পুরো ফাইলটা যখন আমি কল করবো ওই ফাইলের মধ্যে ঢুকে থাকবে। আর যদি এক্সপোর্ট ডিফল্ট না দিতাম, ডিফল্ট না দেয়, তাহলে কিন্তু প্যারেন্থেসিস দিয়ে ধরতে হবে, ওই যে অবজেক্ট আকারে ধরতে হবে। এটা আমরা পরে দেখছিলাম, ওইটা আমরা আরো দেখবো সামনে, সমস্যা নেই। আপনারা যদি কোনো কিছু গ্যাপ থাকে সামনে দেখতে পারবেন, সমস্যা নেই। বারবার আমরা একই কাজই করবো। এক্সপোর্ট ডিফল্ট বাটন, তাহলে এটাকে বের করে দিলাম। এই, তাহলে এই বাটনটাকে আমরা এখন বাইরে অ্যাক্সেস করতে পারবো। তাহলে বাটনটা আমরা ধর অ্যাপের মধ্যে ইউজ করবো, তাই না? তাহলে অ্যাপের মধ্যে বাটনটাকে তাহলে নিয়ে আসতে হবে। এটা তো আমার তাহলে আনতে হচ্ছে না, থাক আছে থাক। ইম্পোর্ট, আপনি যখনই বাটন লিখবেন তখন এই যে ও দেখা দিবে কোড এডিটর। এই যে কোথা থেকে আমরা দেখেন, ডট কম্পোনেন্ট ফাইলের মধ্যে থেকে বাটন কম্পোনেন্টের মধ্যে, এই যে এটা যেটাকে আমি এক্সপোর্ট করছি, তাহলে সেটা কি এর মধ্যে চলে আসছে। তাহলে এইটাকে আমি ধরেন এই রিটার্নের জায়গায় এইটা না দিয়ে আমি আমার কম্পোনেন্টটা দিলাম বাটন। এই রিলোড নষ্ট হয়ে গেছে, ওয়েবপ্যাক কম্পাইলার আবার করো, এত ঝামেলা নিয়ে কাজ করা যাবে না। মাঝে মাঝে কিছু অদ্ভুত অদ্ভুত প্রবলেম হয়, বুঝছে, যেটা কারণ আমি নিজেও বুঝি না। কম্পোনেন্ট ইজ ডিফাইন বাট নেভার ইউজ, আমি ইউজ করি না, তোমার সমস্যা কি? বাদ দেবে, তাহলে আসবে। কি যে বলতেছে, ওয়েট, বাটন আনলাম বাটন থেকে।
ও, নামটা একই হয়ে গেছে, বুঝছো? এই বাটন, মানে ওদের বাটন আর আমাদের বাটনের নাম এক হওয়া যাবে না। এটা তো এইচটিএমএল এর জেএসএস এর মধ্যে ডিফল্ট, তাই না? কিন্তু আমি এই বাটনটা নাম দিচ্ছি, এটা হবে না, আমারটা আলাদা নাম দিতে হবে, বাটন কম্পোনেন্ট না। এটাই সমস্যা হয়েছে। আরে দেখো, এটা তো এইচটিএমএল, আমি যে ডিপ এইচটিএমএল, আমি যদি আমাদের নিজেরটার নাম যদি ডিপ দেই, তাহলে কেমন হবে, বুঝছো? আর এইখানে একটা গন্ডগোল হয়েছে যে রিয়েল বাটন তো বড় হাতে না, রিয়েল বাটন তো ছোট হাতে, এটাই বলেছি। এই এই গেল। তাহলে বাটন কম্পোনেন্ট আর এইটা হলো ছোট হয়, কারণ আমরা জানি ডিপ এভাবে লিখতে ছোট হতে যায়, কখনো তো দেখছো না ডিপ বড় হতে, ডিপ বড় হতে দেওয়া মানে তো আমাদের তৈরি কম্পোনেন্ট, তাই না? এটা তো হলো এইচটিএমএল এর ডিফল্ট কম্পোনেন্ট, এই জন্য বাটন কম্পোনেন্টটাকে আমরা এখানে ধরবো, অ্যাপের মধ্যে এইটাকে ধরবো, তারপর এইটাকে এখানে দিবো। এবার আছে তাও দিয়ে দেখে চালাই করলাম, বাটন নামই দিব না, ওই ডিপ দিয়ে দিচ্ছি। এই তোমাদের দেখাইতে যে চেঞ্জ করে ফেলছি, এই আবার কি রোড দিচ্ছি, ইরোরের শেষ। বাটন প্লাস নেম বিটিএন ক্লিক মি বাটন, ঠিক আছে। তাহলে বাটন কম্পোনেন্টটাকে এক্সপোর্ট করলাম, অ্যাপের মধ্যে ঢুকে গেল। হ্যাঁ, যেখানে আনলাম এই নামে, এই নামেই দিয়ে পিং করে দিলাম। এবার তো আসার কথা ছিল, দেখ ওই ক্র্যাশ করছে, কয়েকবার ভুল করছি তো ক্র্যাশ করছে। সর্দি আছে তো, নাকটা আটকে আছে। এই যে আলহামদুলিল্লাহ, ওই যে আসলো। দেখ, তাহলে এই দেখো, আমরা আমাদের একটা বাটন কম্পোনেন্ট তৈরি করে ফেলাম, এই যে তোমরা প্র্যাকটিক্যালি দেখলা কিভাবে আমি একটা বাটন বানাইলাম, দেখছো? এখন ধরো এই বাটনটা তো ওয়েবসাইটে 10 জায়গায় ইউজ হতে পারে, তাই না? আমি একটু ডিজাইনটাকে আরেকটু সুন্দর করতে পারি, বাটনটার সিএসএস এর মধ্যে একটু চেঞ্জ করে ধরো বর্ডার রেডিয়াস দিলাম, বা পেডিংটা একটু বাড়াই দিই, দেখতে সুন্দর লাগে। উপরে 10 আর সাইডে ধরো 20, একটু বড় হইলো। আচ্ছা, ধরো এখানে বর্ডার রেডিয়াস দিই, তাই একটু গোল হবে। বর্ডার রেডিয়াস ধরো 10 পিক্সেল, চারপাশ থেকে। এটা হলো, বা কালারটা একটু ব্লু গাঢ় হয়ে গেছে, একটু হালকা কালার দিই। এই আচ্ছা, এই বাটন। আরো কি করতে পারি, কার্সর পয়েন্টার দিতে পারি। কার্সর দেখো, এখানে আমরা সিএসএস এ শিখতেছি, কার্সর পয়েন্টার দিলে পয়েন্টার আসবে, গেল। হোভার করলে একটা ইফেক্ট দিতে পারি, ধরো বাটনকে যদি হোভার করা হয়, তাহলে ধরো বাটন হোভার, তাহলে ধরো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে রেডিশ কালার হয়ে যাবে, ধরো এই হোভার করলে রেডিশ হয়ে যাবে, তাই স্যার? বর্ডার একটা দিয়ে দিচ্ছে, বর্ডার ধরো দেওয়ার দরকার নাই, 1 পিক্সেল সলিড হোয়াইট, হোয়াইট বর্ডার 1 পিক্সেল, এটা বেশি বড় যেমন, ঠিক আছে 1 পিক্সেল। আচ্ছা, ধরো এইটা আমরা শুধু এখানে চেঞ্জ করতে, তাহলে এতগুলো কিছু দরকার নেই, শুধু কালার এটা চেঞ্জ থাকলে, কারণ এইটা তো মিল আছে, শুধু হোভারের সময় এটা চেঞ্জ হবে, ওইটুকুই দিলাম, বেশি টুক দিয়ে লাগবে। এই যে, আমরা একটা বাটন দিলাম, দেখছো? আচ্ছা, এই একটা বাটন কম্পোনেন্ট আমরা বানাই ফেললাম, তাহলে আমাদের একটা সুন্দর বাটন হলো। ধরো তুমি এটা তোমার মনের মাধ্যমে ডিজাইন করতে পারো, ধরো এই বাটনটাকে তুমি ওয়েবসাইটে 10 জায়গায় ইউজ করবা, হইতেই পারে। এখানে একটা বাটন আছে, একটা ওয়েবসাইটে তো একটা বাটন থাকে না, এই বাটনটা কয়েক জায়গায় থাকবে তোমার। এখনই হলো বিউটিটা, এখন তোমার কিন্তু এইচটিএমএল এ বারবার কোড লেখা লাগতো, কিন্তু রিয়াক্টে কি কম্পোনেন্ট বানাই ফেলছো, এখন তুমি বারবার প্রোগ্রামেটিক্যালি কি করবে, এটাকে চেঞ্জ করবে। তো ধরো অ্যাপের মধ্যে বাটনটা আছে, ধরো এইটা একটা বড় একটা ওয়েবসাইট ধরে নাও, এখনকার জন্য ধরে নাও যেটা একটা বড় ওয়েবসাইট, তাহলে এই বাটনের নিচে আরেকটা বাটন আমি দিব, তাহলে এই বাটনের নিচে তুমি কি করতে পারো, সিম্পলি আরেকটা বাটন দিয়ে দিতে পারো। এই কিন্তু হবে না, কেন হবে না? রিয়াক্ট সবসময় রেন্ডার করার সময় মানে রিটার্ন করবে একটা মাত্র ডিপ, ঠিক আছে, সবসময়। মানে এই দুইটা একসাথে পাশাপাশি থাকলে কি হবে না, এটা রিয়াক্ট এটাকে অ্যালাউ করবে না, তার মানে অবশ্যই একটা দিতে হবে। কিন্তু দেখো, একটা দিলে তোমাকে একটা ডিবের মধ্যে এটাকে ঢুকে দিতে হবে, তাহলে না আসবে, তাহলে কিন্তু ওই যে কাজ করবে, দেখো এই যে তুমি এটা এটা দিলে কাজ করবে, এই যে এখন কাজ করবে, এই যে ডিবের মধ্যে ঢুকে দেবে, তার মানে একটা জিনিসের মধ্যে দিয়ে ঢুকে দিতে হবে, কখনো পাশাপাশি দুইটা থাকা যাবে না রিটার্নের সময়।
কিন্তু এখন দেখো অ্যাডিশনাল একটা ডিপ কিন্তু অ্যাড হয়ে গেল মাঝখানে, তাই না? আর তোমার তো এমন হইতে পারে যে তুমি চাচ্ছ শুধু রেন্ডার করবে, ঠিক আছে, কিন্তু অ্যাডিশনাল ডিপটা যাতে তোমার না আসে। যেমন ধরো ইন্সপেক্ট করে তুমি দেখতে পারবে, দেখো আমাদের ডি বাই ডি রুটের মধ্যে আমরা চাচ্ছিলাম 2টা বাটন ঢুকাইতে, কিন্তু পারছিলাম না, কারণ রিয়েক্ট তো একটার মধ্যে দিয়ে দেয়। এই জন্য আমরা একটা অতিরিক্ত ডিপ দিলাম, যার কারণে কি হলো, ডি বাই ডি রুটের মধ্যে কিন্তু আরেকটা ডিপ হয়ে গেল, দেখো তার মধ্যে 2টা বাটন হয়ে গেল, তাই না? তো আমরা এটার থেকেও বাঁচতে পারি, এটাকে বলে রিয়াক্ট ফ্র্যাগমেন্ট। এই যে নতুন একটা জিনিস শিখলাম, যদি কোনো কারণে আমরা কোনো অ্যাডিশনাল কিছু অ্যাড করতে না চাই, মানে কোনো এচটিএমএল, কিন্তু আমরা চাচ্ছি যে একটার মধ্যে যে 2টা রেন্ডার করবো, তখন আমরা কিছুই দিব না, এরকম ফাঁকা রাখবো। এই যে এটাকে বলে রিয়াক্ট ফ্র্যাগমেন্ট, তাহলেও কাজ করবে, দেখো। কিন্তু নতুন একটা অ্যাডিশনাল ডিভ অ্যাড হলো না, দেখছো? এখন কিন্তু ডি বাই ডি রুট, তার মধ্যে 2টা বাটন। তার মানে তুমি তোমার এইচটিএমএল টাকে যদি প্রিডিক্টেড ওয়েতে ডিজাইন করতে চাও, তাহলে তোমাকে ফ্র্যাগমেন্ট ইউজ করলে তাহলে সুবিধা, কারণ অ্যাডিশনাল একটা ডিভ এখানে অ্যাড করতেছে না, দেখো। কারণ অ্যাডিশনাল ডিভ অ্যাড হওয়া মানে কি, তোমার ডিজাইন প্রসেসটাই চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? এখন দেখো সেটা কিন্তু হলো না, তাহলে মানে কিছু যদি না দেয় এটাকে বলে ফ্র্যাগমেন্ট। এটাকে এভাবেও লেখা যায় যে তুমি যদি রিয়াক্ট ডট ফ্র্যাগমেন্ট দাও, তাহলেও কাজ করবে, এই একই জিনিস, এইটাও একই, এই তাহলেও কাজ করবে। কম্পাইল করছে না, রিয়াক্ট ইজ নট ডিফাইন্ড, তার মানে যখন রিয়াক্ট ডট দিয়ে লিখবা তখন এখানে তোমাকে রিয়াক্ট ইম্পোর্ট করতে হবে, এটা হলো বিষয়। এই রিয়াক্ট রিয়াক্ট ডট, এই যে সে সেম জিনিস, রিয়াক্ট ডট ফ্র্যাগমেন্টও কিন্তু অ্যাড করে না, ওই জিনিসটাই শর্টকাটে রিয়াক্ট আমরা এভাবে দিচ্ছি, তুমি কিছু না লিখলেই হলো, আর কিছু করতে হবে না, তখন আমাদের রিয়াক্ট কলও করার প্রয়োজন নেই। এই ঠিক আছে, এই যে গেল। তার মানে আমরা 2টা বাটন কিন্তু পিন করতে পারলাম, কিন্তু লাভ কি, মানে আমার তো বাটনটা আমার লাগবে, ঠিক আছে, কিন্তু বাটনটা তো আমি এইভাবে চাচ্ছিলাম না। আমি বাটনটা কিভাবে চাচ্ছিলাম বলতো, আমি চাচ্ছিলাম যে ধরো এই বাটনটা মানে আমি ইউজ করব, ডিজাইনটা সেম থাকবে, ঠিক আছে, মানলাম, কিন্তু ধরো একটা ওয়েবসাইটে সব জায়গায় বাটন থাকবে, সব জায়গায় নাম থাকবে ক্লিক মি, তা তো না। এক জায়গায় থাকবে রিড মি, এক জায়গায় থাকবে ক্লিক মি, এক জায়গায় থাকবে ইয়া, তাহলেই না আমরা এটা ইউজ করতে পারবো। আমরা কি একদম ফটোকপি করবো নাকি সব জায়গায়, কার্বন কপি, তা তো না। ডিজাইনটা এক থাকবে, কিন্তু আমাদের কিন্তু কিছু কিছু জিনিস চেঞ্জ হবে। তাহলে আমরা রিয়েক্ট এই চেঞ্জ গুলাকে কিভাবে নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? তো রিয়াক্ট এটার একটা সলিউশন দিচ্ছে। কি সলিউশন, এটা দেখি আজকে আমরা ক্লাস শেষ করবো, ঠিক আছে? রিয়াক্ট এটাকে বলে প্রপস। প্রপস এর মাধ্যমে ডাটা পাস করে দেওয়া যায়। ধরো যেখানে তুমি এই কলটা করলা, যে এখানে কলটা করছো, তাই না? 2টা কম্পোনেন্ট, দেখো 2টা পাশাপাশি, 2টা বাটন। এখন 2টা বাটন আমরা ওই বাটন কম্পোনেন্টটাকে ইউজ করব, তার মানে ডিজাইন সব একই থাকবে, কিন্তু টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। ধরো তাহলে আমাকে এখানে একটা আলাদা করে একটা প্রপস পাঠিয়ে দিতে হবে, ধরো টেক্সট ইকুয়াল টু মানে অ্যাট্রিবিউট দ্বারা এইচটিএমএল এ এরকম। রিঅ্যাক্ট তো এটা একটা মানে আমরা একটা নিজেরা বানাইছি, তাই না? তারপরে এটাও রিঅ্যাক্টের কাছে কি একটা কম্পোনেন্ট। তো এইটার মধ্যে যে অ্যাট্রিবিউট আকারে যেটা দিব এটাকে বলে প্রপস, ঠিক আছে? তো আমরা রিঅ্যাক্টের টেক্সটের মধ্যে ধরো দিয়ে দিলাম, এখানে দিলাম ক্লিক মি, আর এইখানে ধরো একই প্রপস কিন্তু একই থাকলো, দেখো টেক্সটই থাকলো, দেখছো? এটাও টেক্সট, মানে আমরা যদি পরিবর্তন করে দিলাম, এই যে এটা ক্লিক মি আর এটা হবে ধরো রিড মোর। তাহলে 2টার মধ্যে দিয়ে একই কম্পোনেন্ট, কিন্তু 2টার মধ্যে দিয়ে 2টা প্রপস পাস করলাম, ঠিক আছে? টেক্সট ক্লিক মি, টেক্সট রিড মোর, খেয়াল করো। এখন তাহলে আমরা আমাদের কম্পোনেন্ট তো একটাই, তাহলে একটার মধ্যে এখানে আমি হাতে লিখে দিলে তো তাহলে হচ্ছে না, তাহলে তো ডাইনামিক্যালি আসতে হবে, তাই না? তখন আমরা ওই যে প্রপসটা লিখলাম, এই যে টেক্সট ক্লিক মি, এটা আমরা কোথায় পাবো এই কম্পোনেন্টের? এইটা এখানে পাবো প্রপস নামে। ওই যে আমরা বলছিলাম না যে কম্পোনেন্ট তৈরির সময় রিয়েক্ট কিভাবে করে, ওইখানে কিন্তু বলছিলাম রিয়েক্ট প্রপস এর মধ্যে দিয়ে পাস করে দেয়, চিলড্রেন মিলেট সব, চিলড্রেন ডাটা যত কিছু আছে সবকিছু প্রপস এর মধ্যে দিয়ে পাস করে দেয়। তাহলে এই যে প্রপসটি আমি ধরলাম না, এখন দেখো এই টেক্সটটা এখানে, এটা যেহেতু একটা জাভাস্ক্রিপ্ট, তারপরে আমরা এটা ভ্যারিয়েবলে সেভ করে রাখতে পারি। তাহলে লেট টেক্সট সমান প্রপস ডট টেক্সট। আমরা জানি কি প্রপস, প্রপস এর মধ্যে আসছে, প্রপস এর মধ্যে কি নামে আসছে, যে এই নামে আসছে, এই যে যেটা তোমার অ্যাট্রিবিউটের নাম সেই নামে আসছে, ঠিক আছে? তাহলে তুমি ওই নামে ওটাকে ধরবা, যে প্রপস ডট টেক্সট দিলে, তাহলে দেখো প্রপস এর মধ্যে যে টেক্সটটাকে এর মধ্যে ধরলো, তাহলে এইটাকে তুমি ডাইনামিক্যালি এখানে প্রিন্ট করে দিবা। এখন দেখো 2টা আসবে, এই এই দেখো একটা ক্লিক মি, একটা রিড মোর, দেখছো? আবার বুঝো কি হলো, আমরা জানি যে আমরা কোন একটা ডাটা পাস করলে ওটা প্রপস এর মধ্যে আসবে। তাহলে আমরা ধরো টেক্সট নামে একটা প্রপস পাস করবো, ধরে মনে মনে তুমি একটা প্ল্যান করো, আমি টেক্সট নামে একটা প্রপস পাস করবো।
তাহলে প্রপস ডট টেক্সট, মানে প্রপসটা যেহেতু একটা অবজেক্ট, তাহলে অবজেক্টের একটা প্রপার্টি হবে টেক্সট। তাহলে প্রপস ডট টেক্সট এর মধ্যে ধরো আছে যেটা আছে সেটাকে আমরা টেক্সটে ভরে রাখলাম, ওইটাকে আমি এখানে দেখাই দিব ডাইনামিক্যালি। তাহলে এখন দেখো আমি যখন এখানে প্রিন্ট করতে যাব তখন একটা জিনিসই কিন্তু কম্পোনেন্ট কিন্তু একটাই, কিন্তু 5 কলাম টেক্সট ক্লিক মি, এই জন্য ক্লিক মি আসলো, এখানে 5 কলাম টেক্সট রিড মোর, এই জন্য রিড মোর আসলো। আমি চাইলে 1000 টাইম প্রিন্ট করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু দেখো আমরা ইউজ করতেছি একটা কম্পোনেন্ট, কিন্তু চেঞ্জ করে দিতে পারছি। ধরো গো ব্যাক একটা বাটন, এই যে আরেকটা বাটন তৈরি হয়ে গেল, দেখছো? তাহলে খেয়াল করো, তাহলে আমরা অ্যাট্রিবিউট আকারে যেটা পাস করে দিব কম্পোনেন্টের মধ্যে, সেটাই সে প্রপস আকারে এখানে ধরবে। তাহলে প্রপস এর মধ্যে যে আমরা টেক্সট পাস করছি, টেক্সটটাকে ধরে সেভ করে রাখলাম, এখানে ওই টেক্সটটাকে দেখাই দিলাম। আমরা জানি যে এটা যেহেতু জেএস, এটা কিন্তু এইচটিএমএল না, এটা কিন্তু জেএসএক্স, তাহলে এটা একটা জাভাস্ক্রিপ্ট। তাহলে এইটার মধ্যে আমরা এই যে এরকম কার্লি ব্রেসেস দিয়ে ভিতরে জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন লিখতে পারবো, যেমন আমরা এখানে লিখলাম। তাহলে এইটাই সে রিটার্ন করে দিল টেক্সটটা। তাহলে আমি যখন বাটনের যে প্রপস দিচ্ছি সবাই কিন্তু এই বাটনটাকে ইউজ করতেছে, কিন্তু ভিতর দিয়ে যে প্রপস চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য আমার কম্পোনেন্টের মধ্যে লেখাও চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু এইটা না, এটা কিন্তু অনেক অ্যাডভান্স ইমপ্লিকেশন আছে। দেখো তোমাদের একটা অ্যাডভান্স দেখাই দিই। ধরো শুধু প্রপস দিয়ে যে আমি টেক্সট পাঠাতে পারি তা না, আমি এমন কাজ করতে পারি, ধরো এইটার কালারও চেঞ্জ করে দিতে পারি প্রপস এর মাধ্যমে। কেমনে দেখো, টেক্সট ক্লিক মি, আবার ধরো টেক্সট দিলাম, কালার দিলাম, কালার নামে একটা প্রপস পাস করলাম, ধরো এটা আমাদের দরকার, তাহলে এটা হবে পিঙ্ক কালারের বাটন, পিঙ্ক। এখানে একটা কালার দিলাম, মানে দুইটা প্রপস পাস করলাম, খেয়াল করো। এটার ধরো কালার হবে গ্রিন, এটার কালার হবে ধরো ব্লু, বা ধরো কালার এইভাবে লিখতে হবে, যেহেতু এটা অ্যাট্রিবিউট সেহেতু এইভাবে লিখতে হবে। এটার কালার ধরো পার্পল, এই দিলাম, কিন্তু খেয়াল করো। তাহলে দেখো কি করলাম, প্রপস পাস করে দিলাম। তাইলে কালার নামে একটা প্রপস তাহলে এর মধ্যে এসে পড়ছে, এর মধ্যে প্রপস। আচ্ছা, তাহলে এটা তাহলে আমি লেট কালার দিয়ে যদি ধরে ফেলি, লেট কালার ইকুয়াল টু প্রপস ডট কালার, তাহলে এই কালারের মধ্যে আমার ওই যে ওই কালারটাও চলে আসছে। আর আমরা দেখো সিএসএস তো একটা আছে, এটা তো বেসিক সিএসএস। আচ্ছা, এটা তো থাকলোই। এখন ধরো এই বেসিক সিএসএস টা আমরা বাটনের মধ্যে লিখছিলাম, ধরো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা তুলে দিলাম, যেহেতু আমরা পপস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড আনছি, তুলে দিলাম। ধরো হোভার করলে পিঙ্ক কালার হবে, এটা থাক, সমস্যা নেই, হোভারটা ঠিক ঠিক থাকে। আচ্ছা, তাহলে এখন আমরা যেহেতু এটা একটা জেএসএক্স, তাহলে ভিতরে কি করতে পারি, ইনলাইন এইচটিএমএল লিখতে পারি, স্টাইল লিখতে পারি, স্টাইল তো ইনলাইন সিএসএস, কিন্তু এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট। ওই আগের মতো যেভাবে লিখলে হবে না, যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট সেহেতু কি এখানে দুইটা ব্র্যাকেট দিব, মানে যত স্টাইল গুলো আছে সব আমরা এরকম অবজেক্ট আকারে দিয়ে দিব। ঠিক আছে, যে আমরা আমরা নর্মাল এইচটিএমএল এ কি করতাম, এগুলো ভুলে গেলে চলবে না, এগুলো প্যাচ লাগালে চলবে না, এরকম করতাম। এই দেখো ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক, এটা করতাম না এইচটিএমএল এ। আবার আরেকটা থাকলে সেমিকোলন দিয়ে আরেকটা লিখতাম, ধরো বর্ডার 2 পিক্সেল, এটা এইচটিএমএল এর মধ্যে করতাম এইভাবে, তাই না? কিন্তু এটা তো এইচটিএমএল না, তার মানে এই যে কি আর ভ্যালু, কি আর ভ্যালু, এগুলোকে আমরা এটা যেহেতু একটা জাভাস্ক্রিপ্ট, এইভাবে দিলে হবে না। ঠিক আছে, আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলতেছি এর মাধ্যমে। আমরা দেব এইভাবে, ডাবল দেব, একটা ব্র্যাকেট দিয়ে কেন দিলাম, একটা প্রথম কার্লি ব্রেসেসটা ডিনোট করতেছে যে ভিতরে আমি জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো, প্রথমটা এটা এটা বলতেছে। তার ভিতরে একটা হচ্ছে অবজেক্ট, মানে প্রথমটা বলতেছে তুমি ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখতে পারবা, তার ভিতরে একটা অবজেক্ট, এটা আমরা ভুলে গেছি। অনেক সময় প্রশ্ন আছে দুইটা কেন দিলাম। ঠিক আছে, প্রথমটাকে বলে দিচ্ছি যে এর ভিতরে যাবে সব জাভাস্ক্রিপ্ট, তারপর একটা বলতেছি যে হ্যাঁ এবার আমি অবজেক্ট লিখলাম। অবজেক্টটা দেখো ব্যাকগ্রাউন্ড কালার, দেখো এখন আবার মজা, দেখো ব্যাকগ্রাউন্ড ওইখানে কি লিখছিলাম এইচটিএমএল এ, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এভাবে দিতে হয়, যে ব্যাকগ্রাউন্ড স্পেস এভাবে দিতে হয়, কালার এভাবে দিতে হয়। কিন্তু আমরা জানি এটা একটা জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টে কিন্তু হাইপেন কাজ করবে না, জাভাস্ক্রিপ্টে সবকিছুকে আমাকে ক্যামেল কেস করে দিতে হবে। তারপরে ব্যাকগ্রাউন্ড সিটা হবে বড় হাতের এবং একসাথে। তারপর কি প্রপার্টিটা কি হবে বলতো, ওই যে আমার কালার ভ্যালুটা আমরা ওখান থেকে পাস করছিলাম, পিঙ্ক পার্পেল, মনে আছে? তাহলে আমি আমি কিন্তু ইনলাইন সিএসএস অ্যাড করতেছি, দেখো এই যে কালারটাকে অ্যাড করে দিলাম। এখন দেখো আমার তিনটা বাটনের কালারও 3 রকম হবে এবং টেক্সটও 3 রকম হবে। দেখো কি হলো, ব্যাকগ্রাউন্ড কালার,
কি বললো? রেফারেন্স জিরো, ব্যাকগ্রাউন্ড কালার ইজ নট ডিফাইন্ড, এটা তো আর কথা না। কেন করবে না? এই দেখো, দেখছো? দেখো কি এক্সিলেন্ট ভিডিও, দেখছো প্রপস দিয়ে কি করা যায়। তার মানে একটা জায়গা থেকে কিন্তু আমি তিনটা ইউজ করছি। দেখো আমি কিন্তু লিখছিলাম সে একটাই, আমি কিন্তু বারবার লিখি নাই, আমি একটা কম্পোনেন্ট বানাইছি, দেখছো? তারপরে ভিতরে ডাইনামিক্যালি প্রপস দিয়ে ধরে ধরে আমি খালি স্টাইল চেঞ্জ করে দিচ্ছি। তারপরে আমি যে প্রপসটা পাস করতেছি, পিঙ্ক কালারটা কেমন জেনে গেল, আমি এটাকে পিঙ্ক না দিয়ে পার্পেল দিছি, তো আরেকটা দেই পিঙ্ক না রেড, সহজ হিসাব। দেখো রেড, দেখছো? একটা বাটন রেড, একটা একটা গ্রিন, একটা গো ব্যাক। আবার সিএসএস এর মধ্যে থেকে আসতেছে কি, হোভার করলে হবে পিঙ্ক, তাহলে হোভার করলে পিঙ্ক হবে। আমি যেহেতু ইনলাইনে দিয়ে দিচ্ছি আর এখানে কাজ করবে না, যাই হোক, এটা তখন কাজ করবে ইনলাইন থেকে পাচ্ছে, এই যে দেখছো? এই তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারলা যে প্রপস কে কিন্তু আমরা কত ভাবে ইউজ করতে পারি। শুধু তাই না, প্রপস এর আরো ইউজ আছে। আমরা তো একটা দেখলাম যে আমরা মাল্টিপল প্রপস পাস করতে পারি, সবাই কার মধ্যে থাকবে, প্রপস নামে অবজেক্টের মধ্যে থাকবে। আচ্ছা আমরা এখানে একটা ভেজাল করছি, দেখো টেক্সট আর কালার বারবার ধরতেছি, প্রপস ডট টেক্সট টেক্সট, প্রপস ডট কালার কালার বের করতেছি। কিন্তু আমরা কিন্তু এটা, আমরা অন্য একটা নিয়ম জানি, কি বলতো, অবজেক্ট ডিস্ট্রাকচারিং। আমরা জানি এটা একটা অবজেক্ট, তাই না, প্রপস। তাহলে আমরা যে অবজেক্ট ডিস্ট্রাকচারিং কি দেখছিলাম, অবজেক্টের কিটাকে যদি নাম দিয়ে দাও এইভাবে, যে এটা একটা অবজেক্ট, তাহলে প্রপস, প্রপসটাই তো একটা অবজেক্ট, তাহলে এই অবজেক্টটাই এখন প্রপস। তার মধ্যে ওই যে কিটাকে যদি নাম দিয়ে দাও, ওইটাই এবার ভ্যারিয়েবল হয়ে যায়, এটাকে বলে অবজেক্ট ডিস্ট্রাকচারিং। এটা কিন্তু আমরা মডার্ন জাভাস্ক্রিপ্টে শিখছিলাম, তখন আমাদের আর এইটা দেওয়ার প্রয়োজন নেই। এই যে টেক্সট আর কালার এভাবে ধরলাম, এই যে এখন দেখো প্রপস নাই। এই যে দেখছো, সেম কাজ করতেছে। তাহলে এটা আমি একদম মডার্ন জাভাস্ক্রিপ্ট ইউজ করলাম, মানে প্রপসটাই এই অবজেক্টটা, ওটার ভিতর থেকে ওই টেক্সটটাকে বের করে এনে। আচ্ছা দেখো, এই যে তাহলে দেখো আমরা এখানে কোনো কিছু না বুঝতে পারলে আমাকে ইনস্ট্যান্ট প্রশ্ন করবে, ঠিক আছে? মানে এখন হচ্ছে কি, এখন তো আমরা ওই ইমপ্লিকেশন গুলো করতেছি, মানে মডার্ন জাভাস্ক্রিপ্ট সবকিছু ইউজ করছি। এখন হচ্ছে কি, তোমাদের মাথা একটু মানে ওয়াশ হবে। কেন হবে দেখো, হঠাৎ করে ডিস্ট্রাকচারিং করে ফেললাম, হঠাৎ করে এখান থেকে অ্যাট্রিবিউট পাস করলাম, ওই অ্যাট্রিবিউটটা মানে প্রপসে ধরলো, এই জিনিসগুলো একটু প্যাচ লাগতে পারে, ঠিক আছে? প্যাচ লাগার কিছু নাই। মনে করবা যে আমি একটা কম্পোনেন্টটাকে ইউজ করতেছি বারবার, কিন্তু আমরা প্রপস আকারে কি করতে পারি, এভাবে অ্যাট্রিবিউট দিয়ে ইচ্ছা মতো পাস করতে পারি। কারণ এটা যত চেঞ্জ আছে, সব এই চেঞ্জ গুলোকে এভাবে আমি পাস করে দিলাম, দিলে আমি করতে পারি কি, ওইটাকে আমি এখানে প্রপস আকারে পাবো। এখন আমি এটাকে ডিস্ট্রাকচার করলাম, প্রপস টাকে আমি এভাবে ব্র্যাকেট দিলাম, তার মানে কি এটা একটা অবজেক্ট, এটাকে প্রপস বলতেছে। তাহলে কি গুলাকে যদি আমি এখানে নাম দিয়ে দিই, ডিস্ট্রাকচারিং এর নিয়ম অনুযায়ী কি হবে, ভিতর থেকে ওই ভ্যালুটাকে নিয়ে ভ্যারিয়েবল সেভ করে দিবে। তাহলে এই টেক্সটটা এখন এই টেক্সট, ডাইনামিক্যালি এই কালারটা এখানে এই কালার। আর আমরা এখানে কি দেখলাম, এখানে স্টাইল লেখা যাবে, কিন্তু নর্মাল এইচটিএমএল এর মতো না। এটা একটা ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে জাভাস্ক্রিপ্ট শুরু করার জন্য, তারপর একটা দিবে অবজেক্ট, তার মধ্যে অবজেক্টে কি ভ্যালু এভাবে লিখতে হবে। আচ্ছা আরেকটা জিনিস আমরা শিখলাম, এখানে ক্লাস লেখা যাবে না, লিখতে হবে কি ক্লাস নেম। আরেকটা জিনিস শিখলাম কি, ভিতরে ওখানে জাভাস্ক্রিপ্ট লেখা যায়, এখানে আমরা একটা ব্র্যাকেট দিলেই ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো। তাহলে এই যে এই বিষয়গুলোর মাধ্যমে দেখো, আমি একটা মাত্র আমার কোড দেখছি, একটা মাত্র কম্পোনেন্ট, এই বাটনটাকে আমি অ্যাপের মধ্যে 2-3 বার 4 বার 10 বার ইউজ করতে পারবো, যতবার খুশি। আমার ওয়েবসাইটে যত জায়গায় ইউজ করা দরকার, কিন্তু আমার টেক্সট চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়তো বা তুমি ডিজাইন কেন, এটা অ্যানিমেশন চেঞ্জ করে দিতে পারো, সবকিছু এই প্রপস এর মাধ্যমে করতে পারো। আর এই ডাটাটা পাস হয় কিভাবে, এই যেখানে তুমি দিচ্ছ মাদার, যে মানে যে জায়গাটা পেস্ট করছো এই সবগুলো কম্পোনেন্ট, ওই জায়গা থেকে এই প্রপসটা পাস করতে হয়।
আর এইটা রিসিভ করে কে? ওই প্যারেন্ট যে কম্পোনেন্টটা বাটন, সে রিসিভ করে, সে ডাইনামিক্যালি ধরে ধরে এখানে বসায় দেয়। তার মানে আমি যখন এইটা যখন প্রিন্ট করতেছি তখন সে দিচ্ছে ক্লিক মি আর রেড, তখন সে এইটা বসে দিচ্ছে এখানে ক্লিক মি, এখানে রেড বসে দিচ্ছে। আবার যখন এইটা প্রিন্ট হচ্ছে তখন রিয়াক্ট করতেছে কি, এখানে রিড মোড আর গ্রিন বসে দিচ্ছে, তারপরে এখানে বসে দিচ্ছে, তখন এখানে দিচ্ছে রিড মি, এখানে বসে দিচ্ছে গ্রিন। এইভাবে করে মানে যত কম্পোনেন্ট দরকার তুমি তৈরি করে নিতে পারো। রিয়াক্ট এটা করতেছে ভার্চুয়াল ডামের মধ্যে, এবং সে রিয়েল ব্রাউজারে কি করতেছে, এফিসিয়েন্টলি ওই যে ডিফিন করতেছে, আগে চেক করতেছে কোথায় চেঞ্জ হলো, তারপরে এক্সাক্ট পয়েন্টে সে এখানে চেঞ্জ করে দিচ্ছে। যার কারণে আমাদের ব্রাউজারটা যেমন ফাস্ট, আমরা যেমন এক কোড বারবার লিখতে হচ্ছে না, আমরা একটা টেমপ্লেট বানাতে পারতেছি, আমরা একটা কম্পোনেন্টকে আগের থেকে বানিয়ে রাখতে পারতেছি। হয়তো এমন হতে পারে এই বাটনটা তোমার কয়েক হাজার বার ইউজ হবে, তাহলে তোমার বারবার এইচটিএমএল লেখা লাগতো, এখন কিন্তু তা লেখা লাগছে না, এই যে একবার লিখছি বাস কাজ শেষ। জাভাস্ক্রিপ্ট এখন যত জায়গায় ওয়েবসাইটে এটা লাগবে, সব জায়গায় এটা ইউজ করতে পারবে, ঠিক আছে। আর তোমাদের কাজ হবে কি, যখন একটা বড় প্রজেক্টে কাজ করবা তখন একটা বড় পার্টকে ছোট ছোট পার্টে ভাগ করে ফেলতে হবে এই রিয়েক্ট কম্পোনেন্টের মাধ্যমে, ঠিক আছে। যত ছোট পার্টে ভাগ করে ফেলবা তত তুমি বেশি ইউজ করতে পারবা, আর যত মানে বড় বড় রাখবা তত কম ইউজ করতে পারবা। ধরো একটা বড় মেনু আছে, মেনুর মধ্যে লেখা আছে, আর তুমি লেখাকেও যদি ভাগ করে ফেলো ইউএল এলআই গুলোকে, তাহলে কিন্তু বারবার এলআই গুলোকে ইউজ করা যাবে। কিন্তু তুমি যদি একটা পুরো মেনুকে একটা কম্পোনেন্ট বানাও, তাহলে ওই পুরো মেনুটাকে আবার তুমি ইউজ করতে পারবে আরেক জায়গায়, কিন্তু ভিতরে এলআই গুলা কিন্তু আবার চেঞ্জ হলো না। এইটাই তোমাকে বুঝে বুঝে তোমাকে রিয়াক্ট আস্তে আস্তে কাজ করতে হবে, ঠিক আছে। আমরা এখন বেসিক শিখতেছি তো, মানে এখনই একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তারপরেও পরে যখন আরো বড় প্রজেক্ট করব তখন আমরা কিন্তু সব জানি, তখন কিন্তু আমাদের ব্রেন এত খাটবে না, আমরা তো সব জেনেই গেছি। তখন আমরা ধীরে ধীরে কি করব, ধাপে ধাপে আমরা এই টেমপ্লেট গুলো তৈরি করবো, আমরা এরকম প্রম্পট ড্রিলিং করবো, করে করে আমরা এক একটা ডিজাইন প্রডিউস করে ফেলবো দেখবেন, ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আজকে আমরা কি শিখছি একবার বলে দিই। আজকে আমরা ক্লাস কম্পোনেন্ট তৈরি করে শিখছি, আজকে আমরা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করে শিখছি, আজকে আমরা ভার্চুয়াল ডম কি এটা শিখছি, আমরা রিয়েক্ট কিভাবে কাজ করে এটা দেখলাম, ডিফিং অ্যালগরিদম শিখলাম, রিকনসিলিয়েশন শিখলাম, আজকে আমরা প্রপস পাস করা শিখলাম, এবং প্রপস কে কিভাবে মডার্ন ওয়েতে ধরা যায় এটা শিখলাম, স্টাইলের মধ্যে কিভাবে অবজেক্ট পাস করতে হয় এভাবে শিখলাম, ক্লাস নেম কিভাবে দিতে হয়, কিভাবে ভিতরে টেক্সট পাস করতে হয়, এই সব কিছু আজকে আমরা শিখলাম। এখন এইখান থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা?